হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? হ্যালো, কয়েকবার করেন। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? ভাই একটু ভালো। কিন্তু কোনো সারা শব্দ নাই, সবাই আমি তো বুঝি না ভাই, কনফিউজড হয়ে যায়। সবাই ভূমিকা মনে হয় খাইতে যায়। হুম। খাওয়া দাওয়া করছেন নাকি? হ্যাঁ ভাই, খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে। আপনাদের কার কি অবস্থা? তানভীর ভাইয়ের আপডেট কি কাজের? ভাই, বলেন। এ তো বিশাল সমস্যা। কি সমস্যা? এভাবে তো জীবনও কাস্টমার পাওয়া যাবে না ভাই। কেন? এই ফেসবুক থেকে কেউ তো ওয়েবসাইটে ঢোকাইতেই কষ্ট, আর কেউ কল দিবে জীবন, এটা তো অসম্ভব। অসম্ভব না, সম্ভব, একটু ফেসবুক কষ্ট থেকে কেউ করতে কল হবে। দেয়, আর যেগুলো হাই কোয়ালিটির গ্রুপ, মানে একটা ভালো গ্রুপ, সেগুলোতে অ্যাপ্রুভই করে না, পোস্টই অ্যাপ্রুভ করে না। উম, আমি যে ওর একটু আমার মনে করেন কাস্টমার পাইলাম না, কিন্তু ওটা দেখা বলে আমি পোস্ট দিচ্ছি, সেটাই দেখাতে পারছি না এখন। কোন গ্রুপ গুলাতে আপনি পোস্ট দিচ্ছেন? ইউএসএ বেস্ট, ইউএসএ ইউকে বেস্ট ট্রাভেলিং গ্রুপগুলো। শুধু ট্রাভেলিং গ্রুপ গুলাতে কেন দেবেন? বাই সেলে দেবেন, তারপরে আরো যেসব গ্রুপ আছে এগুলোতে দেবেন। বাইসেলে হয়ে যায়, বাইসেলে দু একটা অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু এগুলোর থেকে তো কিছুই আসে না, সব বাংলাদেশি, ইন্ডিয়ান। মনে করেন দেখেন, ওদের যদি আমি ভালো ফিডব্যাক দিতে পারি, তাহলে পরে কাজ পাওয়া যাবে, এই জন্য চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না। আসলে ভাই, এই যে ফেসবুক, এই অর্গানিক মার্কেটিং দিয়ে কিছুই হবে না, ফেসবুকে সেল করতে হলে পেইড মার্কেটিং লাগবে। কি বলেন? হাজার হাজার মার্কেটার অর্গানিক মার্কেটিং করতেছে, আপনি এই কথা বললেন একটা কাজেই? এত দ্রুত ফেড আপ হইলে তো হবে না। কেমনে সম্ভব ভাই? আপনি নিজে কল দেন জীবনে ফেসবুকে দেখে, এত অনেকেই টাকা কল দেয়, অনেকেই কল দেয়। শুধুমাত্র সেই সব গ্রুপ না, লাইফ স্টাইল গ্রুপ আছে, তারপর অনেক গ্রুপ আছে। আপনাদের গ্রুপ গুলাকে একটু খুঁজে বের করতে হবে, সমস্যা এইখানে। লাইফ প্রোডাক্টটা কি স্টাইল। পাইছেন নাকি তানভীর ভাই? জি ভাই, ওটা টেস্টের কাজ দিছে, মানে কেমন পারবো ওটা দেখার জন্য একটা ছোট কাজ দিছে। টেস্টে মানে ভালো করতে হলে পরে কাজ দিবে। ভালো করতে এটার পারলে। জন্য কত ডলার দিতে চাইছে? কত ডলার? হ্যাঁ, কত ডলার দিতে চাইছে? না কালকে আমারই বলছে যে হচ্ছে আমি আপনাকে টেস্ট করাবো, আপনার বেসিক প্রাইস কত, তো আমি বললাম যে $3 আমার বেসিক প্রাইস। তো ঠিক আছে, আপনি $3 দিয়ে আপনি একদিন করে দেখেন, দেখি আমি ভালো ফিডব্যাক পাইলে আমি আপনাকে ডেইলি $50 দিতেও সমস্যা নেই, দিতে পারবো। বাবা, ডেইলি $50। ও, ওনার চাহিদা হচ্ছে ওনার কাস্টমার লাগবে ডাইরেক্ট, এরকম ভাই গুলোতে কি $50 খরচ কথা গেলে? দিচ্ছে। আর আমি তো এই $3 কাজ করে বাদ দিয়ে দেবো, এটা তো অসম্ভব, কাস্টমার আমি ওরা কই থেকে দেবে তো। এত মানে দ্রুত ফেড আপ হয়ে গেলে হবে না। পেইড ই করেন, পেইড করেন, সমস্যা কি? ওকে বলেন যে আমি পেইড করে দিচ্ছি, দেখেন পেইডে ভালো রেসপন্স পাবেন। আমি এটা বলবো, কিন্তু প্রথম কাজটাই খারাপ হয়ে গেল। কোথায় খারাপ হয়েছে? আপনি ই করেন, আপনি হচ্ছে অনেক গ্রুপ আছে, কিন্তু হাজার হাজার গ্রুপ আছে। আপনি একটু যে ট্রাভেল রিলেটেড বা এগুলা লাইফ স্টাইল গ্রুপ আছে, অনেক কিছু আছে। তুমি একটু
কোন কোন ভাইয়া আমরা কি আর কাজ টাজ পাবো না বলেন? এত দ্রুতই আর কত আরেকটু ভাই? wait করে ভাই কতদিন? আমাদের ফাইবারে আছে নিয়ে না, চলে যান শুনলেন? ভাই, যেরকম অবস্থা ভাই আমার বলে দেখতেছি। ভাই চলেন ভাই, আমরা ফাইবারে যাই ভাই। 2 মাস পর পাইছে, আমরা এখনো তো মাত্র 10-12 দিন। সেটাই তো। এত এ- নিলে হবে না, আরো ওয়েট করো। ভাই কালকে ওই যখন ফোন দিছিল তখন আমি মানে রিয়েলাইজ করলাম যে আমি হিন্দিও ভালো মতো পারি না, ইংলিশও ভালো মতো পারি না। ওই লোক আমার অফার দিচ্ছে যে আপনি আমি ইংলিশে বলবো নাকি হিন্দিতে বলবো। আমি বললাম আমি দুইটাই দুইটাই না বুঝি, বলতেন কিন্তু যে আমি হিন্দি হিন্দি পারি না কিন্তু বুঝি দুইটাই। হ্যাঁ ওটাই বললাম প্রথমে, তো পরে বললো যে হচ্ছে ঠিক আছে সমস্যা নেই, কাজ করতে করতে শিখে যাবেন। পরে ইংলিশ বলা শুরু করলো, ভাই ইংলিশ এমন স্পিডে বলতেছে আমি মানে কিছুই বুঝতেছিলাম না। পরে তারপর লাস্টে দেখলো যে বুঝতেছি না, তখন আবার হিন্দি বলা শুরু করলো, আর আমি একটু ইংলিশে আদো আদো রিপ্লাই দিলাম। এরকম হয়ে যায় আস্তে আস্তে। কিন্তু আপনাকে বললাম তো যে আপনাকে একটু অর্গানিক মার্কেটিং, আপনার ব্লগ আছে না, নিজের ব্লগ? আচ্ছা আচ্ছা। ব্লগে ওখানে পোস্ট দিতে পারেন, সেটা লিংক দিয়ে দিতে পারেন যে এক্সট্রা দেখো তোমার ব্লগে, আমার ব্লগে পোস্ট দিয়ে দিচ্ছি। সো প্রথম কাজটা যদি আপনি একটু ভালো করার থাকে, তারপরে মানে এইভাবে একটু দেখেন কি হয়। আর গ্রুপের অভাব নাই ভাই, অনেক গ্রুপ আছে, হাজার হাজার গ্রুপ আছে, লাখ লাখ গ্রুপ আছে। তো শুধুমাত্র তাই না, আপনি ইউএসএ লিখে সার্চ দিচ্ছেন এর জন্য হয়তো গ্রুপ পাচ্ছেন না। ধরেন নিউ ইয়র্ক বা ফ্লোরিডা, প্রত্যেকটা প্রভিন্সের আলাদা আলাদা গ্রুপ আছে, মানে আলাদা আলাদা কোয়ালিটি গ্রুপ আছে। তো এইগুলা দিয়ে একটু রিসার্চ করে সার্চ দিয়ে দেখেন। দিচ্ছি। অভিজিৎ ভাইয়া, বলেন। ও ভাই মোজ দাদারে তো অ্যাড করতে পারতেছি না আমি। কেন, কি হচ্ছে? আমার উইন্ডোজ 7 এর ভিতরে সেই কুকি খুঁজে পাইতেছি না। আমি কি একটু শেয়ার করতে পারি? করেন করেন। আচ্ছা ভাই, আমি যদি পেইড আচ্ছা ভাই, মার্কেটিং এইসব এই যে কালকে টুলস গুলো অ্যাড করার পরে এই লিঙ্কডইনে ঢুকলাম, দেখি সার্চের ইয়ার দেখতেছি না। মানে অনেক সমস্যা রিমুভ। পাচ্ছেন না তা না, ওই টুলটা মজটা দেখা যায় উপরে থাকে, তো ওইটা সার্চ বারের ওইটা ঢেকে যায়। তো যখন দরকার হবে মজটাকে অফ করে রাখবেন। রিমুভ করে দিতে হয় একবারে। হ্যাঁ, রিমুভ করে দিতে হয়। রিমুভ করার দরকার নেই, আপনি ওটাকে অফ করে রাখলে হবে। ভাইয়া ওই যাবো বলেন। উইন্ডোজ 7 এর সাথে আপনার ব্রাউজারে কি সম্পর্ক সেটা কোন, আগে আমরা এটা বোঝান, তারপরে মজার অ্যাপ। আপনি আল্লাহ বললেন সেটিংস এর ভিতর পাইলামই না। কোন সেটিংস এর ভিতর সেটিংস? গতকালকে যে শিয়াবুল ভাইকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন, আমি তো ওই ভিডিও আবার রাত্রে দেখলাম, তারপরে মানে পাইলাম না। আমার পাশে 3 ডটে ক্লিক করেন। অবশ্যই যাচ্ছি, এই যে গেছি, তারপর সেটিংস এ গেলাম। এই দেখছেন কেমন একটা প্যাটার্ন চলে আসলো। নিচে আসেন। এই তো নিচে যাচ্ছি। এত জোরে Advanced আমি দেখতে পারি নাকি? আর একটু উপরে ও যান। আচ্ছা আচ্ছা। ক্রোম বুকমার্ক বার, খালি জোরে নামতেছে জোরে উঠতেছে, আমি দেখতে পারতেছি না। উঠি নাই, এই যে শুরু থেকে এখন শুরু করছি, এই যে এখন নামতেছি। ইম্পোর্ট বুকমার্ক সেটিং, নিচে আসেন। হ্যাঁ cookie, আর cookie, পাঁচগুলো ফেলেন না। ওই উপরে সার্চ দেন, সার্চ সেটিংস। কোথায়? এখানে কি কি সার্চ দেবো বলেন? কুকি কুকি COOK তাই না? KI ই দিছি তো সার্চ। এই যে উপরে মনে হয় আরেকটা আছে, দেখেন তো এই যে। এইটা কি? ওইটা না, ওইটা না, এই যে এখানে দুইটা শো করছে। এই যে কুকি নিচেরটা নিচেরটা। না না, ব্রাউজিং ডাটা। ওটাও না, আমি ওটার ভিতর ঢুকছিলাম। ডাটা কি কপাল দেখছেন, মানে আপনার ব্রাউজারকে আপডেট দেন আগে। কি কোন, কোথায় আপডেট দেবো কোথায়? ওই যে ডান সাইডে দেখেন,
থ্রি ডটে আবার ক্লিক করেন। হ্যাঁ করছি। আচ্ছা, আপনি কুকি দেখে মোড টুলসে যান তো, মোড টুলস। মোর টুলস, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এক্সটেনশন, ক্লিয়ার, ব্রাউজিং ডক, ডেভেলপার টুলস, কুকি গেল কই? আপডেট দিয়ে দেখেন ভাই, সেটিং এ যায় একদম নিচে তো। আপডেট দিয়ে দেখেন না, আপনার মনে হয় এটা আপডেটের সমস্যা হচ্ছে। আপডেট কোথায় কোথায় বলে দেন। সেটিং এর আপনার এই যে পাশে সেটিং এর এখানে যে তিনটা দাগ আছে এখানে ক্লিক করুন, বাম পাশে। একদম নিচে এসে আরো নিচে অ্যাবাউট ক্রোম আছে না, ওইখানে আপনি ক্লিক কি করুন। নামি না। ওই যে ওই যে এক্সটেনশনের নিচে। সব নিচে আছে ভাই, সব নিচে, একদম নিচে। একদম নিচে যে এটা এক্সটেনশন। অ্যাবাউট ক্রোম, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করুন। ভার্সন তো আপডেটটাই আছে মনে হচ্ছে। তো আপডেট থাকলে পরে তার গেল না না কই? আপডেট না, না, আমরা update না। 84, 75, এখন 84 চলতেছে। আমারটা কত? 82। ভালো কথা বলছি। আমি তো মনে হয় জীবনেও আপডেট দিই নাই। আপডেট তো অটোমেটিকই নিয়ে নেয়। 84টাও আপডেট নিচ্ছে চাচ্ছে আমারটাতে দেখতে। এবার কি করবো, এ তো থেমে গেল। 84, 135। তো আপডেটও নিচ্ছে না এখান দিয়ে, কি সমস্যা? কি 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 আচ্ছা আমার মোস্ট কাজ করতেছে তো এখন, কাজ কাজ ওইখানে অ্যাড করতেছে? করতে হবে এমন এমন কি না সমস্যা? না, ওইটা অ্যাড করতে হবে। কিছু কিছু বিষয় হচ্ছে কুকি বুক করে, মানে ব্লক করে রাখে, যার জন্য মোস্ট কাজ করে না। সো আপনি কাজ করলে তো সমস্যা নেই। ওর মধ্যে কুকি সবগুলো অটো অ্যালাউ করা, মানে আপনার যে 75 আমার মনে হচ্ছে অটো এলা করে। আপনার আমি একটা সার্চ দিয়ে দেখাই একটা ওয়েবসাইট, দাঁড়ান। দেখেন অটোমেটিক্যালি সে কুকির যে সব ইয়া আছে প্যাটার্ন গুলা এখানে শো করবে। এই যে এখানে তো সবকিছু দেখা যাচ্ছে, তা সে ওইখানে অ্যাড করবো কি তার জন্য? মানে অটো 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 অ্যালাউ করা, বোধহয় আগের ভার্সন, ক্রোমের আগের ভার্সন গুলোতে অটো অ্যালাউ ছিল। মানে থার্ড পার্টি যে কুকি গুলো আছে সব অটো অ্যালাউ করা। তাহলে তো লাগতেছে না এই ঝামেলা, তাই তো? না, লাগতেছে না। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। শেয়ারিং সব করে দেবো। হুম। ওকে। তারপর শিয়াবুল ভাই সেদিন অ্যাপ্লাই করছিলেন ওটাতে? জি ভাই করছিলাম, তারপরে দেখি যে ক্লায়েন্ট হচ্ছে একদিন থেকে আসে না, অ্যাক্টিভই না। আজকে দেখলাম যে হ্যাঁ হ্যাঁ, কি বলেন, ক্লায়েন্ট অ্যাক্টিভ নেই। আচ্ছা, আপনার আর হচ্ছে তানভীর ভাইয়ের যে সমস্যা, আপনি যে মানুষ ভাই আইছে তার সাথে একটু কথা বলতে পারেন এই বিষয়ে। দেখেন সে কি বলে। মানুষ দাদা, হ্যাঁ আচ্ছা, আমি কালকে ওই ওনার সাথে কথা বলছিলাম, উনি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিছিল, ওই ক্লায়েন্ট আর কি। তো পরে বললো যে হচ্ছে ওনার কাস্টমার লাগবে, লিডস লাগবে ডাইরেক্ট, ওনাকে হোয়াটসঅ্যাপে নক করবে অথবা ফেসবুক পেজে নক করবে। মানে উনি, ওনার বিজনেস হচ্ছে যে ফ্লাইটের বিজনেস, ইন্টারন্যাশনাল ফ্লাইটের বিজনেস, টিট কাটা দেয় আর কি। তো উনি চাচ্ছে যে ওনার কাছে ডিরেক্টলি কাস্টমার নক করবে। তো এইটা কিভাবে সম্ভব? এই কাস্টমার গুলো ডিরেক্ট আমি কই পাবো? ফেসবুক গ্রুপ গুলোতে তো পোস্ট দিলে পোস্ট অ্যাডমিন অ্যাপ্রুভই করতেছে না, ভালো ভালো গ্রুপ যেগুলো ওগুলোতে। বুঝতে পারছি। এটা হচ্ছে কিসের কাজ? এটা হচ্ছে যে ওনার একটা ট্রাভেল এজেন্সি আছে যার মাধ্যমে না না না, আমি মানে কাজের অফারটা করতে আসছে এসিও ক্লার্ক। এসিও কোলাতে না, ওনার একটা এজেন্সি আছে, হ্যাঁ এজেন্সি সেই আছে, এজেন্সিতে উনি হচ্ছে মানে ফ্লাইটের কাজ করে। এখন ওনার হচ্ছে মোটামুটি টার্গেটেড কাস্টমারের কাছে ওনার একটা পৌঁছাতে হবে যাতে ডিরেক্টলি তার কাছে কল দেয়, এই তো। তাকে কল দেবে, নক দেয়, হ্যাঁ। এখন শোনেন, প্রাথমিকভাবে আমরা এই ধরনের কাজ করব না। আমি একটা কথা বললে আপনি সরাসরি বাইরে বলবেন, দেখেন আমি আপনার প্রোডাক্টটা বা আপনার যে সার্ভিসটা বা আপনার যে সেবাটা আমি বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেব, কিন্তু এখন আপনাকে কল দেওয়া বা আপনি ওর মাধ্যমে আপনার সেলস বাড়া বা যাই কিছু হোক না কেন, সেইটার দায়টা আসলে আমার না। হ্যাঁ, বা সেই মানে আমরা কথা দিতে পারবো না, কারণ আমার কাজ হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্ট করব,
কিন্তু এই ধরনের বেচা কেনা বা এই ধরনের ফোন দেয়, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে মানে কাস্টমারদের মাইন্ডসেটের উপর। কারণ আমি একটা প্রোডাক্ট কাস্টমারের সামনে আনবো, কিন্তু ওই কাস্টমার এটা নাও কিনতে পারে, এটাই তো স্বাভাবিক। হুম। তো এটা আমি এটা হচ্ছে- বলছি, হ্যাঁ বলছি যে হচ্ছে আপনার এই কাস্টমার ডিপেন্ড করবে হচ্ছে আপনার প্রোডাক্টের উপর। তো পরে হ্যাঁ, বলছে যে হ্যাঁ, পরে বলতেছে সমস্যা নাই, আপনি তুমি ট্রাই করো, যদি হয় ভালো হয়, আমাকে আপাতত $3 অর্ডার দিছে, যে যদি ভালো হয় হ্যাঁ, তাহলে তো আরো বড় অর্ডার দিব, আমার ডেইলি $50 করে বাজেট আছে। আর আচ্ছা যদি আচ্ছা। না হয় তাহলে তাহলে হ্যাঁ, তাহলে আপনি সরাসরি বলবেন যে আমি যে কাজগুলো করব, বিভিন্ন লাইভ মানে বিভিন্ন জায়গায় ফেসবুক গ্রুপ বা ইভেন টুইটার, আমি সব জায়গায় যেখানে বড় বড় অডিয়েন্স আছে আমি সেখানে শেয়ার করে দেবো, এবং আমি কোথায় কোথায় শেয়ার করলাম তার প্রুফও আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার দিক থেকে চেষ্টা থাকবে বেস্টটা করার জন্য। ঠিক আছে, কিন্তু কখনো এই কথা কখনো দিবেন না যে আমি আপনাকে টার্গেটেড সেলস দেবো বা টার্গেটেড ফোন কল আনাই দেবো, এটা কখনো বলবেন না। আপনি কাজটা প্রথমবারে করেন, সুন্দর করে রিপোর্ট তৈরি করেন, যাতে সে দেখে বুঝতে পারে না আসলে এটা বিভিন্ন জায়গায় সত্যিকার অর্থে এই মার্কেটিংটা করছে। হ্যাঁ, এটাই প্ল্যান। কিন্তু ভাই ইয়ে তো মানে অ্যাডমিন তো অ্যাপ্রুভই করতেছে না পোস্টগুলো, আমি দেখাবো কি করলে? আহ, এটা কোন রিলেটেড গ্রুপ করছেন? ট্রাভেল এজেন্সি। ট্রাইবাল রিলেটেড না? আচ্ছা আমি মনে করেন যেগুলো একটু আচ্ছা। ভালো টাইপের গ্রুপ, ওগুলোতে অ্যাপ্রুভই করতেছি না। এখন আমার কথা হচ্ছে আমি যে একটা ভালো মন্দ বুদ্ধি সব দিতে পারি। হিসাবে ওই ভাই আমি একটা বুদ্ধি দিতেন যে বুদ্ধি হচ্ছে, ট্রাভেল গ্রুপ যেগুলোতে অ্যাপ্রুভ করতেছে না ওগুলোতে রিলেটেড পোস্টের নিচে গিয়ে কমেন্ট করতে পারেন, সেটার স্ক্রিনশট নিয়ে হ্যাঁ, রেখে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কমেন্ট করে দিতে হবে। এটাও করছি, 2টা কমেন্ট করাবো, পরে আমার স্ট্যাম্প করে দিছে একটা আইডি থেকে। কিছু একই গ্রুপে 2টা কমেন্ট করছেন? একই গ্রুপে 2টা কমেন্ট, হ্যাঁ একই গ্রুপে 2টা কমেন্ট, কিন্তু 2টা ছবি এবং 2টা আলাদা আলাদা লেখা দিয়ে। এক গ্রুপে দুটো কমেন্ট করার দরকার নেই, বা এক গ্রুপে একটা পোস্টের বেশি দরকার নেই, ঠিক আছে? দুটো করা ঠিক হয়নি। আচ্ছা, যে আর যেটা করবেন, আসলে সত্যি কথা এরকম সমস্যা আসবে, এইসব কাজে এই ধরনের সমস্যা আসবে। তবে আপনি আরো কিছু গ্রুপ খুঁজেন, সেটা মেজর হোক নন মেজর হোক, যেভাবে গ্রুপগুলো খুঁজেন ট্রাভেল রিলেটেড, বা শুধু ট্রাভেল কেন, সেখানে আপনার এয়ারলাইন্স রিলেটেড থাকতে পারে, বা বিভিন্ন মানুষ যারা ট্রাভেল পছন্দ করে, অনেক ধরনের এই গ্রুপগুলো আছে। কিছু কিছু গ্রুপ আপনাকে বাঁচতেই হবে, ঠিক আছে? আর কাজ করতে গেলে এই সমস্যাগুলো আসবেই, যে আমাকে একটা পোস্ট একজন অ্যাপ্রুভ করলো না তাই থেমে যাবো তা না। আপনি আরো একটু খুঁজেন, পাবেন, ঠিক আছে? ভালো দেখে। আর আমি তাকে বলছি যে গ্রুপের আসলে অভাব নেই, আপনি হয়তো ইউএসএ দিয়ে খুঁজছেন কিন্তু প্রত্যেকটা প্রভিন্সে আলাদা আলাদা, ফ্লোরিডা আলাদা গ্রুপ আছে, নিউ ইয়র্কে আলাদা গ্রুপ আছে, সো এই গ্রুপের অভাব নেই। আর পোস্ট গুলো দিবেন একটু মানে ন্যাচারাল পোস্ট, হ্যাঁ, যাতে মানে চেষ্টা করবেন। আর এক গ্রুপে একটা বেশি পোস্ট দিবেন না, আচ্ছা আচ্ছা। একটু চেষ্টা করুন, হয়তো একটু পরিশ্রম হবে। ও দাদা, মানুষ দা, হ্যাঁ হ্যাঁ, বলতেছি যে বায়ার যদি আমাদেরকে কাজে ডেমো দেখাইতে বলে যে আপনি আগে কাজ করছেন তা একটু শো করেন, দেখান, তা কি বলবো তখন? আপনি কি এই বিষয়ে কিছু হেল্প করতে আমার পারবেন? কাছে আসলে ওইভাবে ডেমো সাজানো নাই, তাহলে নিজের একটা কাজ করে একটা ডেমো বানায় নেন। নিজের তো ওই যে বিভিন্ন ওয়েবসাইট আপনি তো কাজটা ধরেন করছেন, তাই যদি এরকম বলে তাহলে পরে না, আমি তো রিপোর্টিং কিভাবে করতে হয় সেটা কিন্তু মনে হয় বলছিলাম, হ্যাঁ, রিপোর্টটা কিভাবে দিতে হবে। তো নিজের যে ওয়েবসাইট গুলো বানাইছেন, ওই যে কি যেন বলে ব্লগ স্পট অমুক তমুক, এর একটা প্রমোশন নিজে নিজে করেন, ওরা সেটা দিয়ে নিজের একটা রিপোর্ট তৈরি করেন, সেই রিপোর্টটা শো করে দেবেন। তাতে হবে কি, নিজের কাজের একটা অভিজ্ঞতা হলো, যে এইভাবে কাজ করতে গেলে সমস্যাগুলো কি ফেস করতে হয় তাও দেখা হয়ে গেল। এইভাবেই তো তৈরি করে রাখতে হবে। আচ্ছা ভাই, হচ্ছে আর একটা জিনিস, এসএম ক্লার্কে অর্ডার দিল, অর্ডারের কোনো নোটিফিকেশন আসলো না, পরে দেখে জিমেইলে খালি আসছে। অর্ডারটা আমি কোথায় দেখতে পারবো আর কিভাবে আমি আচ্ছা। অর্ডারটা সাবমিট করব? এটা তো আসলে ইজি ব্যাপার মনে হয়, যা কারণ আমি আমার প্রোফাইলটা একটু শেয়ার করতে পারি সম্ভবত এই মুহূর্তে, যে কোথায় কোথায় আছে। করেন করেন। এই যে সেলার, হ্যাঁ, এই ম্যানেজ সেলস, এই ম্যানেজ সেলস এর মধ্যে আসবে, আর নোটিফিকেশনটা এখানেই আসে, আর এইখানটাও আসে, এই যে নোটিফিকেশন লাগে না, এই যে এই যেমন কে আমাকে বুকমার্ক করলো, কে আমাকে কি করলো, এই যে এই পাশে এই নোটিফিকেশনে কিন্তু এইটা আসে। আর অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আসে না, যখন সে ইনফরমেশন গুলো দিয়ে দেয়, হ্যাঁ,
তখনই শুধু দেখা যায় কি নোটিফিকেশনটা আসে, যেমন এই যে একটা, ঠিক আছে, এই জায়গাটা প্রথম নোটিফিকেশন আসে, আর সেলসের যে সার্ভিসগুলো সেটা ম্যানেজ সেলস থেকে এই যে ম্যানেজ সেলস এখানে আসবে, আর ম্যানেজ সার্ভিসে গেলে আমার যে সার্ভিসগুলো সেটা আসবে, আর ম্যানেজ সেলসে গেলে একটু ধরেন হ্যালো, হ্যাঁ, তো এখানে কোনো সমস্যা থাকলে বলেন, আমি বলে দিচ্ছি কোথায় কি আছে। আচ্ছা, যে কোনো আপনি জিমেইলে যাবে, মেইল যাওয়ার পর এখানে একটা নোটিফিকেশন আসবে, আর ওই অর্ডারটা দেখতে হলে ম্যানেজ থেকে ম্যানেজ সেলসে যেতে হবে, আর মাই সার্ভিসে গেলে আমাদের সার্ভিস যেগুলো আছে সেগুলো দেখা যাবে, ঠিক আছে। কিন্তু এই যে আমার উনি সবকিছু তো প্রোভাইড করছে হোয়াটসঅ্যাপে, কিন্তু উনি এসে ডিরেক্ট এখানে অর্ডার দিয়ে দিচ্ছে, এজন্য কোনো নোটিফিকেশন আসে নাই। আচ্ছা, অর্ডার দেওয়ার পরে সে কোনো ইনফরমেশন দেয়নি, ইনফরমেশন লিস্ট? এখানে দেয় না, সব তো হোয়াটসঅ্যাপে দিচ্ছে আমাকে। আচ্ছা, তাহলে আপনার ওই অ্যাকাউন্টে আমাকে একটু শেয়ার করতে হবে। যদি সে ইনফরমেশন হোয়াটসঅ্যাপে দিয়ে থাকে, তাহলে আমাকে ওই অর্ডারটা মানে সম্ভবত একটা অপশন আছে যে হ্যাঁ আমি অলরেডি তার ইনফরমেশন পাইছি, কারণ ইনফরমেশন না দেওয়া পর্যন্ত অর্ডার সম্ভবত চালু হয় না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনি শেয়ার করতেছি, এটাই সমস্যা, দেখি শেয়ার। আচ্ছা, কত পারছো? এখানে অর্ডার দেখাচ্ছে কিন্তু কোনো কিছু পাচ্ছি না, কোথায় কি করবো। ম্যানেজ সার্ভিসে। ম্যানেজ সার্ভিসে না, ম্যানেজ অর্ডারে যান, ওখানে কিছু আসে না। মানে সেলস। এখানে কিছুই আসেনি। আচ্ছা, তাহলে কি করা যায় ওই অর্ডারটা? আচ্ছা, আবার ম্যানেজ কিসে জানতো, নোটিফিকেশনটা যায়, যে নোটিফিকেশন আসছিল না, হ্যাঁ এখানে তো ভিউ অল অ্যালার্টস, এই যে একদম নিচেরটা যান, এটাই না, এটা তো কাস্টম অর্ডার আগে ছিল। ওইটা উনি পাঠাইছেন, এটা কি সে অ্যাকসেপ্ট করছে নাকি? এখান থেকে তো আমার সাথে চ্যাটিং করছে কিছুক্ষণ আর কি। আচ্ছা, কথা হয়েছে, আপনি কাস্টমার অফার করছেন, মানে সে করছে না কাস্টমার অফারটা আপনি করছেন? প্রথমে কাস্টমার অফার শেয়ার করছে, আমি তো অ্যাকসেপ্ট করে মেসেজ দিছি, তারপর আচ্ছা। হচ্ছে উনি আমার কন্ট্যাক্ট চাইছেন, ওনাকে আমি কন্ট্যাক্ট দিয়েছি ডকফাইলের মাধ্যমে। পরে আচ্ছা, উনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে লাস্টে বলছে যে আমি তোমাকে অর্ডার করতেছি, তো অর্ডার করে দিছে। আচ্ছা, তা সেই অর্ডারটা কই? অর্ডার এই যে একমাত্র এখানে দেখাচ্ছে। আচ্ছা, ওখানে দেখাচ্ছে না, তাহলে আমরা আবার একটা নোটিফিকেশনে যাই, অল নোটিফিকেশনে যাই, ভিউ অল অ্যালার্ট। একদম উপরেরটা যান, মানে এইটার মধ্যে ঢুকবেন, ওটা প্রোফাইলে না, সরি, ওই নোটিফিকেশনের মধ্যে ঢুকতে হবে, হ্যাঁ মেসেজের মধ্যে ঢুকবেন। কাস্টমার করে চলে আসছে। এটা কি রানিং অর্ডার চলতেছে নাকি বুঝলাম না, ওই একই জিনিসই চলে আসে না? তবে জিমেল একটা ইয়ে আসছে, মেসেজ আসছে, খালি জিমেলে দেখলাম। জিমেল আসছে, এর জন্য হয়তো ওখানে লেখা আছে যে আনটিল যতক্ষণ সে ইনফরমেশন না দিচ্ছে ততক্ষণ ওই অর্ডারটা সম্ভবত চালু হবে না। যে কংগ্রেস সামন বট এ সার্ভিস। হ্যাঁ, দেখি খোলেন, আমি দেখতেছি। We are waiting on the buyer finalize order, and until then you will not be able to see it in your seller control panel, but we throw you might like to know you have the job soon once it done up. আচ্ছা, এখন ওই বায়ারকে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে আপনি ওই অর্ডার এইটার মধ্যে ঢোকেন, হ্যাঁ এই লিংকের মধ্যে ঢোকেন, তো যদি এটা না হয় তো পেন্ডিং এ আছে, বাইরে ইনফরমেশন গুলো দেয় না, এর জন্য ওই যে ইনফরমেশন দেয়নি, এর জন্য এটা মানে রানিং হচ্ছে না। হ্যাঁ, আর কোনো অপশনও তো দেখতেছি না। মানে ফাইবার একটা সুবিধা আছে, কেউ যদি মানে ইনফরমেশন না দিয়ে মানে মেসেজই দিয়ে দেয়,
তো সেখানে একটা অপশন আছে যে অলরেডি আই গেট দ্য ইনফরমেশন, তখন অর্ডারটা চালু হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা কি করতে পারি? প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশন বিল। এখন কথা হচ্ছে আপনাকে ওনাকে লিখতে হবে যে আপনি যে ইনফরমেশন দিচ্ছেন ওকে, আপনার এই এসইও ক্লার্ককে ইনফরমেশন সেকশনে আপনার কিছু না দিলে আমার অর্ডারটা চালু হবে না, ঠিক আছে? ওখানে কিছু ইনফরমেশন দিয়ে আপনার অর্ডারটা রান করেন। আর আমি অলরেডি কাজ করতেছি এটা। হ্যাঁ, আমি অলরেডি কাজ করতেছি। আপনি আমার ইনফরমেশন সেকশনে আপনি কিছু একটা লিখে আপনি অর্ডারটা রান করেন, যে কোনো কিছু লিখলে হবে তার ওই ইনস্ট্রাকশন সেকশনে, ঠিক আছে? লিখে অর্ডারটা রান করতে হবে। এটা স্ট্যাটাস পেন্ডিং এ আছে, ঠিক আছে? তার মানে সে অর্ডারটা এখনো কমপ্লিট করেনি। বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলতেছি। হ্যাঁ, ওনাকে এটা বলেন, তাহলে হবে। তো আমাদের গ্রুপে কি এসসি ক্লার্কে আপনি প্রথম কাজের অফার পাইলেন নাকি? হ্যাঁ তো সেদিক দিয়ে তো মিষ্টি খাওয়ানো দরকার আমাদের। ভাই, কাজই করতে আচ্ছা, পারছি কাজ না। কমপ্লিট হোক, তারপর বলবেন এটা। হ্যাঁ, আচ্ছা ভাই। কারণ সবার জন্য এটা তো অনুপ্রেরণা যে আপনি তাড়াতাড়ি তবু একটা কাজের একটু কথাবার্তা হয়েছে বা অফার পাইছেন। যাই হোক, টাকার দিকে প্রথমে তাকান না। হ্যাঁ, টাকার দিকে আমার দরকার নেই, যে পাইছেন বা এখানে একটা আশা তো দেখা যায় যে কিছু একটা হবে, সবার জন্য চেষ্টা করলে হবে। যাক, আপনি ই করেন না, শুধু যেহেতু ওনাদের বাইরে কন্ট্যাক্ট হচ্ছে, সরাসরি আপনি বলেন যে আপনি যে অর্ডারটা করছেন অর্ডারে রিকোয়ারমেন্ট সেকশনে কিছু দিয়ে আপনি অর্ডারটা রান করেন, আর আমি আপনার কাজ করতেছি, ঠিক আছে? ঠিক আছে। কোথাও আসো? কুতুব ভাই কার সাথে যেন কথা বলতে আছে দেখলাম, মাইক্রোফোন অন করে রাখি। না, কোথাও কাছে একটা কাজ আছে, তো ওইটা আপনার 26 মিনিট আছে, কল দিতে হবে আমাদের। তুই যে দেখেন আস্তে আস্তে হেডফোনের সমস্যা না, কি যেন বলতেছে, শোনা যাচ্ছে না। আপনি আরেকটু আস্তে বললে কেউই শুনতে পাবে না। যাই হোক, আজকে আমরা পড়া দিকটা এসইওর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, আপনাদের টোটাল বিষয়টা। এসইও কিন্তু কোনো টেকনিক্যাল জিনিস না, আমি আবার বলতেছি, মানে এটা হয়তো ভুল কথা, কিন্তু আমার প্রেক্ষাপটে মানে আমি যতটুকু বুঝি এসইও কোনো টেকনিক্যাল জিনিস না। এসইও কি, এসইওটা মানে কিভাবে কাজ করে, এই জিনিসটা যদি বুঝতে পারেন তাই এসইও করতে পারবেন, আর কিছু লাগবে না। সো আমরা তো কিওয়ার্ড রিসার্চ দেখছি, অন পেজ অফ পেজ এসইওর একটা ধারণা পাইছি। হ্যাঁ, আমি বলছিলাম যে গুগলের 200টা ফ্যাক্টর আছে যেটার উপর গুগল র্যাঙ্ক করে, কিন্তু 200টা ফ্যাক্টর আমি যদি আপনাদেরকে পড়াই আপনারা কখনোই মনে রাখতে পারবেন না এই 200টা ফ্যাক্টর। 200টা ফ্যাক্টর ইম্পর্টেন্টও না। সো আমি কালকে হচ্ছে মোটামুটি ধরেন আমার সাথে মনে হয় তানভীর ভাইয়ের রাত 2:30 বা 3টার দিকে হয়েছিল, তখন আমি আপনাদের এটা নিয়ে কাজ করতেছিলাম যে এই 200টা ফ্যাক্টরের মধ্যে কোন ফ্যাক্টর গুলাকে আপনারা, মানে আমি আজকে ফ্যাক্টর গুলা বলবো, আমি হয়তো 30টা বা 40টা যে কয়টাই হোক আমি নোট ডাউন করে রাখছি, সেই ফ্যাক্টর গুলাকে বলবো, সেই ফ্যাক্টর গুলাকে বুঝায় দেবো, সেই ফ্যাক্টর গুলাকে আপনারা নোট ডাউন করে রাখবেন। আর এই ফ্যাক্টর গুলা দিয়ে কাজ করলে আপনাদের আমি আশা করতে পারি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের ওয়েবসাইটে র্যাঙ্ক করবে। মানে কিন্তু র্যাঙ্ক করবে ঠিক আছে, কিন্তু আবার বলতে পারবেন না যে শর্ট টেল কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাবো ভাই, আমি যে কেউ মানি লিখে সার্চ দিলে আমার ওয়েবসাইটটা চলে আসবে। সো এইটা কিন্তু অনেক কষ্টকর জিনিস, হ্যাঁ, শর্ট টেল কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করানো। সো একটু বুঝেন, বিষয়গুলা বুঝবেন। আর এই ফ্যাক্টর গুলা যেহেতু আমি আলাদা করছি, আপনাদের ফ্যাক্টর গুলাকে বুঝাইয়া দেব, সেই অনুযায়ী কাজটা করবেন। আর আজকে বলতেছি যে আমি 200টা ফ্যাক্টরের মধ্যে 200টা ফ্যাক্টর খুঁজে বের করতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে, কিন্তু 200টা ফ্যাক্টরের মধ্যে আমি কিছু ফ্যাক্টর গুলোকে পয়েন্ট আউট করছি যেগুলো আসলে এসইওর জন্য খুব মানে এসইওর জন্য খুব মেজর কাজ করে। হ্যাঁ, আর বাদ বাকিগুলা এইগুলা ফ্যাক্টরকে মাথায় রেখে এসইও শুরু করেন, তারপর আস্তে আস্তে নিজেরাই বুঝতে পারবেন। কারণ এখন আমি 200টা ফ্যাক্টরি আপনাদেরকে বলে দিতে পারি, কারোরই মনে থাকবে না, আমি শিওরিটি দিয়ে বলতে পারি। 2-1 জন বাদে, যে মানুষ ব্যাস 4 বছর এসইও করতেছে তার কথা বাদ, মানে আপনাদের কথা বলতেছি যারা আসলে এখানে নিউ অবস্থায় আছেন। হ্যাঁ, ওকে। সো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি।
প্রথম র্যাঙ্কিং ফ্যাক্টর, প্রথম যে র্যাঙ্কিং ফ্যাক্টর আমি যেটা রাখছি সেটা হচ্ছে ডোমেইন ফ্যাক্টর। ডোমেইন ফ্যাক্টরটা কি এইটা আগে মানে এটা একটু লিখে নেন সবাই, আমি যে ফ্যাক্টরগুলোর কথা আজকে বলবো। অলরেডি কিছু কিছু ফ্যাক্টরের কথা আমরা অন পেজ অফ পেজের মধ্যে আলোচনা করছি, তারপর সেগুলোর নাম বলে যাব, ডেসক্রিপশনে যাব না। আর যেগুলো আসলে বলি নাই সেগুলো আমরা একটু ডেসক্রিপশনে যাব। প্রথমটা হচ্ছে ডোমেইন ফ্যাক্টর। ডোমেইন ফ্যাক্টরটা কি? সেটা হচ্ছে ধরেন টেক টেকটিউনস। ওকে, টেকটিউনস এর মধ্যে ঢুকি। সেটা হচ্ছে গুগলের কিন্তু নিজস্ব বট বা নিজস্ব রোবট আছে, হ্যাঁ। ওরা কিন্তু হচ্ছে আপনার এই র্যাঙ্কিং মানে গুগল কিন্তু ওর এই যে অ্যালগোরিদম বা যে রোবট গুলা আছে ওরা কিন্তু আসলে র্যাঙ্কিং করে। হেডফোনটা আমি খুলে গেছে। হ্যালো হ্যালো, শোনা যায় ভাই? আচ্ছা এখন একটু মাইক্রোফোন আনমিউট করে রাখেন, তাছাড়া আমি কনফিউজ হয়ে যাই আপনারা শুনতেছেন কিনা অন্য ট্যাবে গেলে। একটু কষ্ট করে হলে পরে যার নয়েজ কম সে আনমিউট করে রাখেন। ওকে, তো গুগলের যে বট বা গুগলের যে অ্যালগোরিদম আছে তারা কিন্তু ইন্টেলিজেন্ট অ্যালগোরিদম। হ্যাঁ, আমি হয়তো আরো কিছু কথা শেয়ার করব, এই কথাগুলো ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে গুগলের বট বা রোবট আগে হচ্ছে ইমেজ পড়তে পারতো না, মানে ইমেজের মধ্যে কোন লেখাগুলো আছে সেগুলোকে পড়তে পারতো না। তারপর হচ্ছে পিডিএফ পড়তে পারতো না। কিন্তু এখন কিন্তু গুগলের বট বা রোবট যাই বলেন না কেন, ইমেজের মধ্যে কি লেখা আছে, পিডিএফ এর মধ্যে কি লেখা আছে, এ টু জেড সবই কিন্তু পড়তে পারে। মানে আমি আগের কথা বলতে মানে অনেকদিন আগের কথা বলতেছি, হ্যাঁ। তো এই এই বিষয়গুলো যে র্যাঙ্কিং যখন করবে তখন যে ডোমেইন ফ্যাক্টরটা সেটা হচ্ছে যে techtunes.com.co এই ওয়েবসাইটের মধ্যে ঢুকলেই গুগল কিন্তু চিন্তা করবে যে তাইলে এখন এই নামের যেহেতু ওয়েবসাইট, তো তার মধ্যে কিন্তু টেক রিলেটেড জিনিস খোঁজার চেষ্টা করবে যে টেক রিলেটেড জিনিস আছে কিনা। যদি টেক রিলেটেড জিনিস থাকে তাহলে তো ফাইন, যে এটাতে টেক রিলেটেড জিনিস আছে তো ভালো এটা, হ্যাঁ। আর যদি সেটা না থাকে মানে টেক রিলেটেড জিনিস না থাকে তখন কিন্তু গুগল মনে করবে যে এখানে যা আছে সেটা ইউজলেস কন্টেন্ট। এক্ষেত্রে কিছু কিছু কথা আছে, যেমন এই ওয়েবসাইটটার নাম টেক টিউনস, এখানে কিন্তু টেক রিলেটেড না থেকে টিউন মানে গান রিলেটেড থাকলে পরেও কিন্তু ধরে নিত যে এই ইটা কিন্তু ওকে আছে, হ্যাঁ। এইটা কখন এসব কোন কোন ওয়েবসাইটের জন্য প্রযোজ্য হবে? যখন আমরা কোনো বেসিক বা কোনো ওয়েবসাইটের কাজ আসলে শুরু করব, এসইও করব, তখন এর জন্য প্রযোজ্য হবে। কিন্তু যেসব ওয়েবসাইট অলরেডি ব্র্যান্ড ভ্যালু হিসেবে পেয়ে গেছে, যেমন গুগল ধরেন নিজেই google.com, গুগলের কিন্তু কোনো অর্থ নাই, হ্যাঁ। বা অর্থ থাকলে পরে হয়তো আমরা জানি। তারপরে ধরেন মজ, এই যে কালকে কাজ করছি মজ.com, মজের কিন্তু অর্থ নেই, কিন্তু এগুলা কিন্তু ওদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে বা এগুলা কিন্তু গুগল এমনিতেই চিনবে যে ওদের আমরা যখন ওরা হচ্ছে এমনিতেই ওদেরকে কিন্তু করবে ডোমেইন অথরিটি বা ডোমেইন ফ্যাক্টরস যেটাতে ডোমেইন ফ্যাক্টরস যেটাতে আছে সেটা কিন্তু ওদেরকে এমনি চিনবে। কিন্তু আমরা যখন প্রথম কোনো ওয়েবসাইট আসলে তৈরি করব তখন কিন্তু ওইভাবে চিনবে না। সো আমাদের নামের সাথে আমাদের ভেতরের কন্টেন্ট যদি মিল না পায় সেক্ষেত্রে আমাদের র্যাঙ্ক করানোটা একটু কঠিন হয়ে যাবে। সো ডোমেইন ফ্যাক্টরটা কিন্তু কাজ করে, বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। সো আমরা কোনো ওয়েবসাইট নিজেরা করি বা কেউ যদি আপনাদের কাছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে, যখন আপনারা ডিজিটাল মার্কেটার কনসালটেন্ট হিসেবে কাজ করবেন তখন তারা ডোমেইন চুজ করতে বলবে বা করতে বলবে যে ভাই মানে এরকম আপনারাও হয়তো বা ইন ফিউচার আমাকে বলবেন যে ভাই এই যে এই ডোমেইনের মধ্যে নেব। সো আমি অবশ্যই বলবো যে আপনারা যদি এসইও করেন, প্রপার এসইও করে জিনিসগুলোকে র্যাঙ্ক করাতে চান, অবশ্যই ওই নিশ রিলেটেড বা ওই রিলেটেড নাম নেওয়ার চেষ্টা করবেন, তাতে গুগলের র্যাঙ্কিং এর ক্ষেত্রেও এটা কাজ করবে। আর ঠিক আছে, আপনার ওয়েবসাইট যদি বড় লেভেলের হয়ে যায় তখন কিন্তু এই মানে তখন কিন্তু এই ফ্যাক্টর গুলো তখন আর তেমন একটা কাজ করে না, হ্যাঁ। যেমন সাপোজ বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন দারাজ, দারাজ কিন্তু একটু বড় লেভেলের হয়ে গেছে, তখন কিন্তু তার কিন্তু এই এখন আর এই ডোমেইন ফ্যাক্টরের দরকার নেই, কারণ সে নিজে একটা ব্র্যান্ড হিসেবে প্রচলিত হয়ে গেছে, হ্যাঁ।
সো এটা আমি 1 নম্বর ফ্যাক্টরে রাখছি, ডোমেইন অথরিটিস, আমরা যারা নিউ বি আছি বা নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে। ওকে, আবার পোর্টফোলিও ওয়েবসাইটের ক্ষেত্রে তো সবাই নিজের নামই করে। তা ওই সময় পোর্টফোলিও ওয়েবসাইটে কেউ এসইও করে? ওটাকে লাগা অনেকে আছে না, পোর্টফোলিও ওয়েবসাইটে ব্লগ, পোর্টফোলিও ওয়েবসাইটে একটা ব্লগ, ব্লগ পেজ রাখে। পোর্টফোলিও ওয়েবসাইটে ব্লগ লেখে। আর হ্যাঁ, এরকম আছে, একটা হ্যাঁ ব্লগ পেজ রাখে। হ্যাঁ, ঠিক আছে। এখন ওই 200টা ফ্যাক্টরের মধ্যে এটা একটা, মানে 200টা সিগনালে, গুগলের যে 200টা সিগন্যালের মধ্যে এটা একটা সিগন্যাল, সে এটাকে বাদ দিয়ে অন্যগুলোকে করতেছে, টার্গেট করতেছে। বুঝতে পারছেন? মানে আপনাকে যে প্রত্যেকটাই ফুলফিল করতে হবে তেমন কিছু না। কি বলছে? যত বেশি ফুলফিল করতে পারবেন তত বেশি ভালো এসইও হবে। হ্যাঁ, তত ভালো হচ্ছে আসলে র্যাঙ্ক করার পসিবিলিটি থাকে। সো প্রথমে এই জিনিসটা মনে রাখবেন যে ডোমেইন ফ্যাক্টরটা আপনারা অবশ্যই, সবার উদ্দেশ্যে বলতেছি যে ডোমেইন ফ্যাক্টরটা একটু হিসাব করে বা ওইভাবে করে কাজ করবেন, বা যদি আপনাদের পরামর্শ নিয়ে কেউ ওয়েবসাইট করে তখন ওইভাবেই করবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে সেকেন্ড যে ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে আপনার, অলরেডি আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড ইন টাইটেল ট্যাগ। মানে আমাদের টাইটেলে, মানে এই যে আমার ধরেন এই যে techtunes.com বা এই যে techtunes নেটে উঠুন প্রযুক্তির সুরে, সো এইটা ধরেন ওদের ফোকাসিং কিওয়ার্ড বা এটা ওদের কিওয়ার্ড। এই কিওয়ার্ডটাকে সাধারণত চেষ্টা করব যে আমাদের যেসব পোস্ট আছে বা যেসব, নট অনলি পোস্ট, যেসব পেজ আছে সেসব পেজের টাইটেলে দেওয়ার। এগুলো অন পেজ এসইও এর মধ্যে আমরা বলছি অলরেডি যে অলওয়েজ ট্রাই টু প্রাইমারি কিওয়ার্ড ইন টাইটেল ট্যাগ। সো আমরা সবসময় ট্রাই করবো যে আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা অবশ্যই টাইটেল ট্যাগে দেওয়ার জন্য, এটা 2 নাম্বার। তারপরেরটা হচ্ছে কিওয়ার্ড ইন ইউআরএল। এটাও আলোচনা করছি যে আমরা যখন মেটা ট্যাগ দেব তখন যে স্লাগ গুলা দেব, স্লাগে যাতে আমাদের ফোকাসিং কিওয়ার্ড গুলা থাকে বা মেইন কিওয়ার্ড গুলা থাকে। মেইন কিওয়ার্ড না পারলে পরে আমরা সেকেন্ডারি কিওয়ার্ড গুলা যাতে থাকে। ওই যে মনে আছে যে হাউ টু মানি ইন শেয়ার মার্কেট, এই একটা দিয়ে দেখাইছিলাম, বা তাহলে এদের মেইন ফোকাসিং কিওয়ার্ড ছিল ইনভেস্ট মানি ইন শেয়ার মার্কেট বা ইনভেস্ট মানি ইন শেয়ার মার্কেট। তো এই যে কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলাকে কিন্তু আমাদের ট্রাই করব আমরা যাতে টাইটেল ট্যাগেও থাকে এবং আমাদের ইউআরএলও থাকে। সো আমরা স্লাগ এবং টাইটেল ট্যাগ, তো এটাও দুইটা আলাদা আলাদা কিন্তু সিগন্যাল এদের গুগল র্যাঙ্কিং এর জন্য। ঠিক আছে, তারপরে যে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন ট্যাগ, তো আমাদের ডেসক্রিপশনে যেসব থাকবে সেই সবে আমরা কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড এগুলো দেওয়ার চেষ্টা করব। সো এইগুলা অলরেডি অন পেজেস এর মধ্যে বলছি। তারপরে হচ্ছে কিওয়ার্ড অ্যাপিয়ার্স ট্রি ট্যাগ, এটাও বলছি যে H1H2H3 এ আমরা কিওয়ার্ড গুলা দেওয়ার ট্রাই করব। সো এইগুলা গেল, এইগুলা নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করব না, কারণ আরেকবার একটু এগুলো বই কাজ করছে, দেখতে পারি। আচ্ছা, প্রথমটা হচ্ছে ডোমেইন ফ্যাক্টরস, তারপরটা হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল ট্যাগ, তারপরেরটা কিওয়ার্ড ইন ইউআরএল, তারপরে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন ট্যাগ, কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন H1, H2, H3 ট্যাগ। তার বললাম না, কারণ অলরেডি এগুলো আলোচনা হয়ে গেছে। তারপরটা হচ্ছে কন্টেন্ট লেন্থ। কন্টেন্ট লেন্থটা আসলে কি বিষয়টা, ধরেন দুইটা আর্টিকেল আছে, ধরেন একটা আর্টিকেল 500 ওয়ার্ডের লিখছে আর একটা আর্টিকেল 800 ওয়ার্ডের লিখছে। এখন যে আর্টিকেল 500 ওয়ার্ডের লিখছে সে যে কিওয়ার্ড গুলোকে টার্গেট করছে, সেম ভাবে যে 800 ওয়ার্ডের লিখছে সে সেই কিওয়ার্ড গুলাকেই টার্গেট করছে। সো এক্ষেত্রে মানে বাদ বাকি সবকিছু ধরে নিলাম আমরা সেম, আর্টিকেলের কোয়ালিটি, কোয়ান্টিটি, মানে কোয়ালিটি সেম, তারপরে এদের প্লাগারিজম সবকিছু সেম আর কি ধরে নিলাম। তো এখন আপনি কি মনে হয় যে গুগল কোনটাকে র্যাঙ্ক করে, 500 ওয়ার্ডের নাকি 800 ওয়ার্ডেরটা? হ্যালো, জি ভাই।
জি ভাইয়া, আছি তো আমরা। বলেন, আমি তো আপনাদের এত কোশ্চেন করলাম না, আপনারা বলেন, সমস্যা নেই, ঠিক ও বলবো? তো চুপ করে 500 ওয়াটেরটা কত ওয়াটেরটা বললেন? 500 500 মানে কমটা না বেশিটা সেটা বলেন। কমটা কম। কমটা ভাই। বেশিটার দিকে কেউ নাই। এটা বেশিটার সম্পূর্ণ দাম ভুল ধারণা। শোন, আমার তো মনে হয় বেশি। আমি বলছি এটা ভুল ধারণা, অবশ্যই বেশিটাকে ও র্যাঙ্ক করাবে, কমটার আগে নিয়ে যাবে। কেন নিয়ে হ্যাঁ। যাবে? কারণ আমি বলছি যে আর্টিকেলের কোয়ালিটি এক, তারপরে একই কিওয়ার্ড ফোকাস করছে, তো কেন বেশিটাকে নিয়ে যাবে? কারণ গুগলের রোবট যখন দেখবে যে এ বেশি দেখছে, তার মানে এর ডিটেলস লেখছে, মানে কোয়ালিটি কিন্তু বলছে এক, মানে আর্টিকেল লেখার কোয়ালিটি এক। সো গুগল অবশ্যই ই করবে যে এ বেশি লেখছে বা এ ডিটেলসে লেখছে, এই জিনিসটা বিস্তারিত করছে। সো তখন কিন্তু এই কন্টেন্টটা, মানে বড় কন্টেন্টটাকে সে র্যাঙ্কিং এ এই ছোট কন্টেন্টের আগে নিয়ে যাবে, সেম কিওয়ার্ডের এগেইনস্টে। সো কন্টেন্ট লেন্থটাও কিন্তু একটা কি বলে এটা, র্যাঙ্কিং ফ্যাক্টর। গুগলের 200টা পাওয়ারফুল র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে একটা র্যাঙ্কিং ফ্যাক্টর কিন্তু কন্টেন্ট লেন্থ। তারপরে হচ্ছে তারপরে পয়েন্টটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট, কন্টেন্ট লেন্থের এরকম কি কোনো নির্দিষ্ট সীমা আছে নাকি? না, কোনো নির্দিষ্ট মানে অ্যাপ্রোপ্রিয়েট কোনো নির্দিষ্ট যেটা স্ট্যান্ডার্ড ধরা হয়? না, এটা আপনার 2 লাইনেরও কন্টেন্ট হইতে পারে। সো এটা আসলে না। তো সো মানে আমি কি উদাহরণ দিলাম, আপনি একটু বোঝার চেষ্টা করেন যে 2টা আর্টিকেল আছে, দুটাতে একই কোয়ালিটি, একই কিওয়ার্ড ফোকাস করলে তখন বড় যে আর্টিকেলটা সেটাকে ই করবে। মানে আরো অনেক কিছু দেখে গুগল, মানে আলোচনা করলেই বুঝতে পারবেন, ঠিক আছে? ইন ফিউচার মানে দেখবো যে কি কি দেখে, আরো অনেক কিছু দেখে, এগুলা দেখে দেখে rank করায়। সো তারপরের পয়েন্টটা হচ্ছে যে টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্ট কি আমি একটু দেখাই। ধরেন হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ এসইও লিখে সার্চ দেই। এটাতে যাই, দেখি এটাতে কি আছে। টেবিল অফ কন্টেন্ট, না এখানে এটা দেখেন, এই যে টেবিল অফ কন্টেন্টটা কি। টেবিল অফ কন্টেন্ট একটা আর্টিকেল হোক আর যে কোনো কিছু, আর্টিকেলের দিয়ে উদাহরণ দিয়ে তারপর পরেগুলো আপনারা বুঝবেন। সেটা হচ্ছে যে কোনো কিছু শুরুতেই প্রথমে একটা ম্যাপিং করে নেওয়া। যেমন সে এখানে আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা করবে, যে হোয়াট ইজ এসইও, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। দেখেন নিচে গেলে পরে এটা দেখতে পারবেন, এই যে হোয়াট ইজ এসইও, হোয়াই ইজ ইম্পর্টেন্ট। সো এইখানে যে যে বিষয় নিয়ে আসলে আলোচনা করবে সেই বিষয়গুলো কিন্তু ও আগে একটা টেবিল আকারে বা আকারে এখানে প্রকাশ করে দিছে। হ্যাঁ, সো এইটা এটাতে চাপ দিলে দেখবেন নিচে চলে গেছে। এই যে দেখেন নিচে এখানে আরেকটা ইসে চলে গেছে, কন্টেন্ট মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং। সো এই যে বিষয়গুলা, এই যে বিষয়গুলা প্রথমে একটা করছে, তারপরে হচ্ছে সেটা ভেতরে কি কি নিয়ে আলোচনা করবে, সেই আলোচনাগুলা আগে থেকে কন্টেন্ট মানে টেবিল আকারে প্রকাশ করে দিচ্ছে। এইগুলা কিন্তু গুগল র্যাঙ্কের ফ্যাক্টর একটা। এই গুগল অনেক সময় দেখা যায় গুগলের বট এসে এই দেখে, এগুলা দেখে যে টেবিল কন্টেন্টের মধ্যে কি, ওর কিন্তু দেখতে সুবিধা, ও কিন্তু সেইভাবে সুন্দর করে সামনে নিয়ে যায়, হ্যাঁ, সুন্দর করে র্যাঙ্ক করায়। সো এই টেবিল অফ, যারা ব্লগিং করবেন বা এই টেবিল অফ কন্টেন্টের দিকে অবশ্যই নজর দিবেন। আর টেবিল অফ কন্টেন্টটার মধ্যে অবশ্যই মেইন কিওয়ার্ড,
সেকেন্ডারি কিওয়ার্ড এগুলা ঢোকানোর ট্রাই করবেন, তাতে কিন্তু আপনাদের আর্টিকেল গুলা র্যাঙ্ক করার জন্য সুবিধা হবে। সো এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর আর কি গুগলের ক্ষেত্রে। তারপরে যে পয়েন্টটা আছে সেটা অলরেডি আমরা আলোচনা করছি, সেটা কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি নিয়ে আমরা অন পেজ এসইও এর মধ্যে আলোচনা করছি। বলেন তো কি বলছিলেন? তো যে টোটাল ডেনসিটির 0.5% হচ্ছে কিওয়ার্ড থাকবে। কিওয়ার্ড থাকবে না, মেইন কিওয়ার্ড মানে প্রাইমারি কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড। হ্যাঁ, কিওয়ার্ড মানে তো ফোকাস কিওয়ার্ডই বোঝাচ্ছি। না, কিওয়ার্ড মানে কি ফোকাস কিওয়ার্ড? না মানে এখন বলতেছি Focus- তোর মেইন কিওয়ার্ডটাই কি তাই। হ্যাঁ, আর এমনি সেকেন্ডারি কিওয়ার্ড কত পার্সেন্ট থাকবে? সেটা তো বলছিলেন না। সেটা বলেন না। বলে নেই। না Sure বলেন নাই। আমি শিওর ড্যাম শিওর একবারে। আচ্ছা, সো সেকেন্ডারি কিওয়ার্ড হচ্ছে আপনাদের বলার তো কথা যে 0.2 থেকে 0.3% বলার তো কথা। দেখেন তো আপনারা ওইটা বের করেন তো। এটা খাতা সেকেন্ডারি বলেন নাই। সেকেন্ডারি বলেন নাই। বলেন নাই ভাইয়া, আমি সুন্দর করে লিখে রাখছিলাম বুঝছেন, একবারে হেডলাইন দিয়ে কালার পেন দিয়ে বুঝছেন। 0.2 থেকে কত পার্সেন্ট ভাই বললেন? 0.3%, মানে এটা হচ্ছে মিনিমাম। 0.2 0.3% গুলো হচ্ছে মিনিমাম। যত বেশি রাখবেন তত ভালো। হ্যাঁ, এটা বললাম না, এটা কোনো কথা? সি 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 সি। ব্যাপার না ভাই, কিছু কিছু তো মিস্টেক হবেই। যাই হোক, এই কিওয়ার্ডের ডেনসিটিটা আপনারা ঠিক রাখবেন। আর বললাম তো এটা শুধুমাত্র আর্টিকেল লেখার জন্য না, আপনারা যখন এই নর্মাল ওয়েবসাইটে ঢুকলে কিন্তু তার মধ্যে লেখা থাকবে, লেখা ছাড়া ওয়েবসাইট হয় না। তো সেসব লেখার মধ্যেও কিন্তু এই কিওয়ার্ড গুলা এই হিসাব করে ঢুকবেন। পরেরটা অলরেডি আলোচনা করছি, সেটা হচ্ছে পেজ লোডিং স্পিড। পেজ লোডিং স্পিড যার যত বেশি হবে তার তত মানে কিওয়ার্ড র্যাঙ্কিংটা তত ভালো হবে। সো এইটাও একটা ফ্যাক্টর, এটার উপরও ডিপেন্ড করে, পেজ লোডিং স্পিড এর উপর এটাও ডিপেন্ড করে। এটা অলরেডি দেখছি ওয়ার্ডপ্রেসে মনে হয় যে আমাদের মাইনুল ভাই কিছু প্লাগইন ইউজ করে কিভাবে কি করব সেটাও দেখাইছিল। যাই হোক, তারপরে এটা নিয়ে আমি আর আলোচনা না করি, তারপরটা হচ্ছে এখন বর্তমান এই মনে হয় 20 সালের দিকে খুব বেশি হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর, সেটা হচ্ছে ইউজ অফ এএমপি। এএমপি হচ্ছে অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ। অ্যাক্সিলারেটেড মোবাইল পেজটা কি আপনাদের একটু দেখাই, পাবো কিনা। এএমপিতে মানে 2020 সালের মনে হয় নতুন সংযোজন, মনে হয় এটা আগে এত বেশি ছিল না এই ক্ষেত্রে। এখন আমি ঘাটাঘাটি করে দেখলাম এএমপি পোস্ট অ্যাক্সিলারেটেড মোবাইল পেজেস। তাই কিনা, আচ্ছা যাই হোক, আপনার পাওয়া যাবে না এভাবে খুঁজে, খুব কম ওয়েবসাইটে আছে, এখন আমার মাথায়ও নেই কোন ওয়েবসাইটে আছে। সো এএমপির ক্ষেত্রে এএমপির জিনিসটা কিভাবে কি, সে জিনিসটা আগে বুঝেন। সেটা হচ্ছে ফেসবুকে দেখবেন যে আমাদের বড় একটা লেখা, ওইখানে আপনারা যখন সিমোরে দেন তখন কোনো লোড নেয় না, ও ডাইরেক্ট সিমোর শো করে দেয়, মানে 1 সেকেন্ডও লোড নেয় না। খেয়াল করছেন এটা, যে বড় লেখা আপনি সিমোরে চাপ দিচ্ছেন, কোনো লোড হইলো না, ডাইরেক্ট শো করে দিল। সো এই যে লোডিং টাইমটা নাই, যে এইটাই হচ্ছে মূলত এএমপি। হ্যাঁ, অ্যাক্সিলারেটেড মোবাইল পেজেস। সো বর্তমানে এইটা হচ্ছে যে পেজ স্পিডকে আরো বাড়ায় দেয়। সো এএমপির কিছু কোড আছে, কিছু এই যে মানে ফর্ম আছে এই এএমপি পিএসপির জন্য আলাদা, জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা। সো এইটা যদি আসলে এই এএমপি গুলাকে আমাদের ওয়েবসাইট গুলোর মধ্যে আমরা ইউজ করতে পারি, তো সেক্ষেত্রে আমাদের পেজ লোডিং স্পিডটা কমে যাবে, প্লাস আমাদের ওয়েবসাইটটা সুপার ফাস্ট হবে, প্লাস হচ্ছে আমরা
আমাদের ওয়েবসাইটটাকে মনে হয় মানে গুগল র্যাঙ্ক করাইতে সুবিধা হবে। তো মাইনুল ভাই, এএমপির কোনো প্লাগইন আপনি ইউজ করেন? করলে পরে দেখাই দিতে পারেন। না ভাই, এসিও নিয়ে কাজ করা হয় না ভাই, এমপি প্লাগইন ইউজ করি। আচ্ছা, না অনেকেই আসলে এই যে সুপার স্পিড করার জন্য এমপি বিভিন্ন ধরনের প্লাগইন ইউজ করে। এমপির প্লাগইন আমি ফ্রি দেখি নাই, পেইডই সব। সো কেউ যদি এমপির প্লাগইন ফ্রি পেয়ে থাকেন আমাদের সবার সাথে শেয়ার করেন, সবাই উপকার হবে। সো বেসিক বিষয়টা বুঝেন যে যেটা হচ্ছে ওই যে ফেসবুকে বা ইসে দেখছি আমরা যে কোনো পেজ লোডিং টাইম নাই, মানে সি মোডে ক্লিক করার সাথে সাথে ধরেন আমাদের 50 লাইনের একটা স্ট্যাটাস, 50 লাইনের স্ট্যাটাসটা মানে শো করে দিচ্ছে এই সি মোডে ক্লিক করার সাথে সাথে। সো এটাই হচ্ছে এএনপি। হ্যাঁ, ইউজ অফ এএনপি, এটা যত ইউজ করবে তত বেশি আসলে ভালো। যাই হোক, তারপরে আসে হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট। ডুপ্লিকেট কন্টেন্টের এই বিষয়টা বুঝাই আপনাদের। সেটা হচ্ছে ধরেন আপনারা একটা আর্টিকেল, একটা লোক লিখছে 15 আমি যে কালকে একটা আর্টিকেল দেখলাম, একজন 15,000 ওয়ার্ডের একটা আর্টিকেল এসইও রিলেটেড লিখছে। হ্যাঁ, তো এটা মানে ভালো লাগছে আর্টিকেলটা দেখে। তো সেই আর্টিকেলটা যদি কপি করে আপনি আপনার পোস্টে দেন, মানে আপনি আপনার ওয়েবসাইটে দেন, তাহলে কি করবে? গুগল আপনার সাথে সাথে সে কিন্তু তার ডাটাবেজে গিয়ে ইন্ডেক্সিং করে, মানে গুগল ইন্ডেক্সিং যেটাকে বলে গুগল রোবটের সাহায্যে, সেটা সেই আর্টিকেলটা নিয়ে গিয়ে তার ডাটাবেজে সে সেভ করে। তখন সেভ করার সময় দেখতে পারবে অলরেডি এই আর্টিকেলটা তার ডাটাবেজে আছে। বা আমরা যে প্লাগারিজম চেক করি, বিভিন্ন প্লাগারিজমের সাহায্যে হয়তো ডুপ্লি চেকার, তারপরে কি কালকে ভাই ওই যে কপিস্কেপটা মানে আমি ফার্স্টের দিকে ইউজ করতাম কপিস্কেপ, এখন কিন্তু অনেক ডেভেলপ করছে। কিন্তু আজ থেকে 3 বছর আগে কপিস্কেপে মানে এই প্লাগারিজম ধরা পড়াই টাফ ছিল, তখন ডুপ্লি চেকার বা ইয়েগুলো। এখন দেখলাম বলার পরে যে কপিস্কেপটা অনেক ডেভেলপ করছে। আমি যে কাকে মনে হয় কি আলোচনা করছিল না? জি ভাই, আমি বলছিলাম ও অস্থির করছে ভাই। হ্যাঁ, সো আসলে কারা কখন ডেভেলপ, আমরা যেহেতু এই টেকনিক্যাল সাইটে আসছি, সবাই টেকনিক্যাল সাইটে আসার চিন্তা ভাবনা, সবাই এখান থেকে আর্ন করবো বা টেকনিক্যাল সাইটে আসার চিন্তা ভাবনা। সো আমাদের সবাইকে কিন্তু এই জিনিসটাকে দিনের সাথে সাথে ডেভেলপ হয়ে যেতে হবে। ধরেন আপনি এখন একটা টুল ইউজ করতেছেন, সেই টুলটা আর একটা টুল ইউজ করতেছেন না, কারণ সেটা খারাপ। ইন ফিউচারে এই টুলটা খারাপ হয়ে যেতে পারে, ওই টুলটা কিন্তু ভালো হইতে পারে। তখন আপনি যদি এই টুলটা নিয়ে বসে থাকেন তখন কিন্তু ডেভেলপ করতে পারবেন না, আপনাকে যুগের সাথে তাল মিলাইতে হবে। ঠিক আছে? সো যেটা বলতেছিলাম, যাই হোক, গুগলের কিন্তু এরকম বিভিন্ন চেকার আছে ভাই। সো আপনি কত পার্সেন্ট কপি করছেন ওই আর্টিকেল থেকে সেটাও কিন্তু সে ধরে ফেলবে। সো যদি এভাবে কপি করেন সে কিন্তু পেনাল্টি দিয়ে দেবে আপনাকে, মেজর একটা পেনাল্টি দিয়ে দেবে, অথবা করবে। এই মানে আপনার ধরেন 5,000 আর্টিকেল আছে, আপনি একটা আর্টিকেল কপি করছেন, একটা আর্টিকেলের জন্য ওই 5,000 আর্টিকেলের র্যাঙ্কিং কিন্তু ওরা মুছে দিতে পারে। সো শুধুমাত্র যে ওই আর্টিকেলটাই আপনার হ্যাম্পার হবে তা না, আপনার ওয়েবসাইটটাও হ্যাম্পার হইতে পারে। সো এই ডুপ্লিকেট কন্টেন্টের দিকে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? তারপরের পয়েন্টটা হচ্ছে ক্যানোনিক্যাল বিষয়টা কি আমি একটু দেখাই। টেকটিউনস, এটা হচ্ছে www.techtunes.com, আর এটা আচ্ছা এটা দেখাই, এখন দেখাতে পারবো কিনা, এটাও www. এটা দেখেন, যখন আমরা পুরা ইউআরএলটা দেখতেছি, দেখেন http/ এর কিন্তু www. নাই। সেম ভাবে আমরা যখন টেকটিউনে যাচ্ছি তখন কিন্তু এর www. আছে, খেয়াল করতেছেন? ইয়েস ভাইয়া। হ্যাঁ, সো এখন এইটাতেও কিন্তু www. দিয়ে যে ঢুকবে না তা না। সো এখানে জাস্ট আমরা মানে বেশি ক্ষেত্রেই যে করা হয় সেটা হচ্ছে
এখানে ডাব্লিউ ডট সহ দিলে পরেও আমরা এখানে চলে যাই, কিন্তু গুগলকে আসলে চেনানো হয় না যে ডাব্লিউ ডট সার্চ ইঞ্জিন ল্যান্ড ডট কম যেটা বা সার্চ ইঞ্জিন ল্যান্ড ডট কম, ছাড়া যেটা সহ যেটা, দুইটা একই ওয়েবসাইট। এতে মাঝে মধ্যে কি ভুলটা হয়, কারণ ওদের তো রোবট, ওদের তো মানুষ না, সেটা হচ্ছে যদি এটাকে খুব ভালোভাবে আপনাকে গুগলকে না চেনায় দেন যে দুইটা একই ওয়েবসাইট, মাঝে মধ্যে ওরা কি করে আপনার আপনার কন্টেন্টকে আপনাকে কপি করে দেবে। মানে ওরা মানে মাঝে মাঝে এটা মাঝে মাঝে হয়, হ্যাঁ, যে ওরা মানে দুইটা মনে করে যে দুইটা সাইট ডাব্লিউ ডট আর ডাব্লিউ ডট ছাড়া। এইটা হয়তো বা মাইনুল ভাই যদি অনেক দিনের ওয়েব ডিজাইনের অভিজ্ঞতা থাকে তাহলে সে হয়তো বা এটা জানে যে এই এই জিনিসটা কিন্তু গুগল প্রবলেম করে। সো আমাদের ওদেরকে কিন্তু ভালোভাবে চেনায় দিতে হবে যে ডাব্লিউ ডট এটা যেটা, এটা সেটা একই ওয়েবসাইট, হ্যাঁ। তো এটা না চিনলে পরে ওরা মাঝে মধ্যে এই ভুলটা ধরে ফেলে। এই পেনাল্টি বা এই ভুলটা অনেক ভালো ভালো ওয়েবসাইট র্যাঙ্কিং এ যারা ছিল তারা অনেক সময় নিচে নেমে আসছে, মানে অনেক ক্ষেত্রে নিচে নেমে গেছে। তারপরে পয়েন্টটা বিষয়টা ভালো ক্লিয়ার হয় নাই, বুঝছেন? তাহলে ভাই এটা কিভাবে করবো? দুইটা কিভাবে একই জিনিস, যেটা কিভাবে চিনে দেবো? যে দুইটা একই জিনিস, ডাব্লিউ ডট আর ডাব্লিউ ডট ছাড়া, তো এই দুইটা কিভাবে চিনে দিবো? এটা কিভাবে চিনাবেন? মাইনুল ভাই কিভাবে কাজ করেন বলেন তো? এটা আইডিয়া আছে কোনো, না ডোমেইন কিনে জাস্ট ইনপুট করে দেন? ভাই ওই যে গুগলে ইন্ডেক্স করার সময় ওইখানে দুটো অপশন থাকে, ওই যে HTTPS দিয়ে আর হচ্ছে www ডট দিয়ে। তো আমরা এটা HTTPS ইউজ করি, তো আমরা ওটা ওইভাবেই ইন্ডেক্স করছি, কিন্তু এভাবে রিসার্চ করা হয় না আসলে দুইটা দুইভাবে কি কাজ করে। গুগল ইন্ডেক্সিং এর সময় দুইটা পার্থক্য দেখা যায়। আচ্ছা, আপনি কি গুগল ইন্ডেক্সিংটা একটু দেখাই দিতে পারবেন? গুগল ইন্ডেক্সিং ভাই আমার তো করা আছে, নতুন করে তো এখন দেখাইতে না না, জাস্ট খালি কোথায় কি করেন সেটা মানে করতে হবে না আপনাকে, আচ্ছা ভাই। তাছাড়া সবার মনে কনফিউশন থাকবে। আচ্ছা ভাই আমি একটা মিনিট, শেয়ার অফ করতে। আমি রেডি করে ভাই দেখাচ্ছি, একটা মিনিট ভাই। ওকে, কারণ দেখলে পরে আরো ভালো বুঝবেন। আচ্ছা, উনি রেডি করতে করতে একটু আরেকবার বলেন এই এসের ক্যানোনিক্যালটার। ক্যানোনিক্যালটা হচ্ছে কি, মানে আপনার বিষয়টা বুঝেন, এর ওয়েবসাইটের এখানে ডাব্লিউ ডট দেওয়া নাই, হ্যাঁ। আবার এই হ্যাঁ। টেক টিমসে দেখেন এর কিন্তু ডাব্লিউ ডট দেওয়া আছে, কিন্তু আপনারা যদি এখানে ডাব্লিউ ডট লিখেও আসলে ঢুকেন, এখানে এখন দেওয়া আমরা নেই, যদি তা- www ডট না লিখেও যদি ঢুকি তাও তো www ডট অটোমেটিক্যালি চলে আসে, আর যদি www ডট দিয়েও দিই তাহলেও তো সমস্যা নাই, সেটা তো এমনিতেই চলে আসবে। এখানে ডাব্লিউ ডট লিখে ঢুকলে পরে ডাব্লিউ ডট থাকবে না। তো লিখে ঢুকলে থাকবে না? না, এই যে দেখেন, স্যার এই যে লিখছি, লেখার পরে দেখেন এখানে, না, আপনারটাও দেখা যাচ্ছে না। দেখা যায় না। ও আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। মানে বিষয়টা হচ্ছে যে কিছুই না, এই ডাব্লিউ ডট ছাড়া আর না ছাড়া যে একই ওয়েবসাইট, সেটা গুগলকে ভালোভাবে ইন্ডেক্সিং করতে হবে, কারণ তাছাড়া মাঝে মধ্যে গুগল এই ভুলটা করে বসে। ভাই ঠিক আছে, প্রেজেন্ট করতেছি। Okay. এই যে এরকম একজন করে ভালো গ্রাফিক্স ডিজাইনার, একজন করে ওয়েব ডেভেলপার থাকলে পরে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা আসলে ভালো হয়। এটা হচ্ছে প্রথমে হচ্ছে গুগল সার্চ কনসোলে যাইতে হবে, যে আমার ওয়েবসাইটটা ইন্ডেক্সিং করব গুগলে, এই জন্য মানে আমি না দিলে কিন্তু গুগল অটোমেটিক কোনোভাবেই পাবে না। কই 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 আপনার স্ক্রিন দেখি না। আপনাদের হয়ে গেছে, স্ক্রিন তো শেয়ার করে। আমার স্ক্রিনটা, আমারটা মনে হয় আমার শেয়ার হয়ে গেছে। যাই হোক, মাইনুল ভাইয়ের স্ক্রিন শেয়ার উপর সবাই একটু পিন করেন, তাই হবে। হ্যালো, হ্যাঁ 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 হুম
ফেসবুক অ্যাড আসলে সত্যি কথা হচ্ছে আমি এখনো চালাইনি। হ্যাঁ, আমাদের দাদা আছে, দাদার কাছে কোনো সমস্যা মানে জিজ্ঞাসা করলে হয় মনে হয়। কারণ আমি ওই আগে যে আচ্ছা, এটা নিয়ে আলোচনা করতেছি একটু। উনি মাইনুল ভাই একটু এটা দেখায়নি, আমি বলতেছি। হ্যাঁ ভাই, এখন দেখা যাচ্ছে স্ক্রিন? জি, আপনারা দেখতে পাচ্ছেন সবাই? কই আমি দেখতে পারতেছি না। আরে ভাই, মাইনুল পিন করেন, মাইনুল ভাই কোথায় প্রেজেন্টেশন কোথায় করব? আপনার ছবিটা এখানে দেখা যাচ্ছে। হাই রে কপাল, কোথায় করব এই খুঁজে পাইতেছি না। আপনার আছে মনে হয় 49টা ক্লাস। আমার নামের উপর ক্লিক করে মাঝখানের যে আইকনটা আছে ওটাতে ক্লিক করেন। আবার মিউট করে না, এটা তো আপনারা পারবেন না। পারছেন? আল্লাহ, স্ক্রিনে ওই নামের উপরে ওইটা ক্লিক করলে আবার সাইডে দিলে তো চলে যাইতেছে। ভাই মাফ করে দেন মাইনুল ভাই, আপনি একটু কষ্ট করে স্ক্রিন শেয়ার টপ করে আবার অন করেন। আবার কি অদ্ভুত ব্যাপারে, আমি তো ক্লিক করলে স্ক্রিন শেয়ার হইতেছে, আবার সাইডে দিলে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কেউ কারো কিছু করতে হবে না, আবার হচ্ছে, এখন সব ঠিক হয়ে যাচ্ছে। শেয়ার দিলাম। দেন। দেন দেন। এবার দৃশ্যমান। হ্যাঁ, এই যে প্রথমে গুগল সার্চ কনসোলে গেলে হবে, ওয়েবসাইটটা ইন্ডেক্সিং করতে হবে। নরমালি কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করলে যত ভালো ওয়েবসাইট হোক না কেন গুগলে পাবে না। এবার হচ্ছে স্টার্ট নাও। ইন্ডেক্সিংটা কি একটু বলেন? ইন্ডেক্সিং তো বুঝি না। গুগলের সাথে পরিচয় করে দেওয়া, মানে গুগলে যেন সার্চ দিলে আপনার ওয়েবসাইটটা পায়, এই জন্য। আচ্ছা, ওকে। এই যে স্টার্ট নাও দিলাম, এই যে দিলে এখন হচ্ছে এই যে নতুন এই পদ্ধতি এটা দিছে, এই যে ডোমেইন নিউ, এটা এখানে হচ্ছে অল ইউআরএল অ্যাক্রস অল সাবডোমেইন, মানে যে কোনো সাবডোমেইন। এই যে এম ডট সাবডোমেইন অর্থাৎ হচ্ছে এটা মেইন ডোমেইন হচ্ছে google.com, আর তার আগে এই যে search.google.com এটা হচ্ছে মনে করেন সাবডোমেইন। তো এরকম যে কোনো ডোমেইন, যে কোনো ইউআরএল অথবা রিকোয়ার্ড ডিএনএস ভেরিফিকেশন, এটা আমাদের দরকার নেই আপাতত। এইগুলা যে কোনোটা এখানে দিলে পাবে। আর এইখানে আগে যেটা চলতো এই যে ইউআরএল প্রিফিক্স, মানে এক্স্যাক্টলি এইটা, এই যে এইচটিটিপিএস, এটা ছাড়া আর কোনোটা কাজ করবে না। এখানে অন্য কোনো যে সাবডোমেইন অন্য কোনো কিছু কাজ করবে না, কিন্তু এখানে এ টু জেড সব কাজ করবে। তো এই ক্ষেত্রে তো আমি এটা দিয়েই দেখাই, আমার ওয়েবসাইটটা দেখাই। এখানে সব কাজ করবে, কিন্তু এখানে দিতে গেলে শুধুমাত্র এই যে https www.example.com এইভাবে ইউআরএলটা সেট করা লাগবে। ওইটা আমার এখানে এটা দেওয়া আছে, এটা নিচ্ছে না। আমি আমার একটা অ্যাকাউন্টে যাই, তাইলে নেবে। কি ব্যাপার, এইচটিটিপিএস এখানে দরকার নেই, এই ইউআরএলটা দিয়ে দেখায়। এখানে ওটা নিচ্ছে না মানে। ওইখানে শুধুমাত্র ডোমেইনটা নেবে। হ্যাঁ, ওখানে এখানে শুধুমাত্র হচ্ছে ওইখানে https নিচ্ছে না। হ্যাঁ, এই যে কন্টিনিউ দিলে এটা এখান থেকে নিবে, এটাই দেখায়। আর এখানে হচ্ছে শুধুমাত্র এফএসএম ফরম্যাটটা। কে যেন আমারে এখন হচ্ছে এই যে এটা দিছে, দেওয়ার পর আমার এই যে একটা কোড দিছে, এখন করতে হবে এই কোডটা নিয়ে আমার ওই ওয়েবসাইটের যে হেডার আছে ওই হেডারের ভিতর এই কোডটা হচ্ছে পেস্ট করে দিতে হবে, যাতে গুগল বুঝতে পারে যে না এই ওয়েবসাইটের মালিক আমি। না হলে আপনি দেখা যাচ্ছে অন্য কারো ওয়েবসাইট এখানে ইন্ডেক্সিং করলেন বা কোনোটা ঝামেলা করতে পারেন, এই জন্য ওরা এই কোডটা দিয়ে দেয়। তো আমার এই কোডটা নিয়ে ওইখানে হচ্ছে ইন্ডেক্সিং করে দিতে হবে। তো আমার অলরেডি ইন্ডেক্সিং করা আছে, আমি দেখাচ্ছি না। তো এটা আমি সার্চ দিলে আমরা এটা মেইন ফোকাস কিওয়ার্ড রাখছি হচ্ছে ফ্রিল্যান্সার মাইনুল হাসান, তো সেটা দিয়ে সার্চ করলে ফার্স্ট পেজেই মোটামুটি পাওয়া যায়। আমাকে সকালের ক্লাসে একজন জিজ্ঞাসা করতেছে যে ভাই আমি তো এই যে আপনার সব কথা শুনেই করলাম, তাও পাই না। আমাকে ইন্ডেক্সিং করছেন? এই যে এখানে ওই যে ফ্রিল্যান্সার মাইনুল হাসান সার্চ দিলে
এই যে আমার এখানে প্রথম পেজে 3-4 নম্বরের ভিতরে দেখা যাচ্ছে এই ওয়েবসাইটটাই। গুগলকে আগে চেনাই দিতে হবে এটা ওয়েবসাইটের মালিক আপনি, এখানে আপনি তার সাথে করতে চাচ্ছেন, এটা চেনাই দিতে হবে। জাস্ট কিছুই না, ওরা একটা কোড দিবে, আপনার ওয়েবসাইটটা ওইখানে পেস্ট করে ওরা একটা কোড দিবে, কোড দিলে ওই কোডটা নিয়ে আপনার ওয়েবসাইটে পেস্ট করলে হেডারের ভিতর, তখন ওরা 1 থেকে 2 সপ্তাহ সময় নেয়, ওটা ভেরিফিকেশন কমপ্লিট করে তারপরে ওটা অটোমেটিক্যালি ইন্ডেক্স করে দিবে গুগলে, তখন সার্চ করলেই পাওয়া যাবে। জি জি বলেন স্যার। সিকিউরিটি কোশ্চেন ভুলে গেলে পরে আপাতত একটু হালকা করে ফাঁসি নেন, আর উপায় নাই তাছাড়া। ভাই এই কিছু কিছু বিষয় স্ক্রিনশট দিয়ে রেখে দিতে হবে, বুঝছেন? সলিউশন আমি জানি না, তবে আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। এগুলো একটু হয় কি, যেগুলো একটু সিকিউরিটির বিষয়, এগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন পরবর্তীতে, যাতে সুবিধা হয়। সিকিউরিটি কোশ্চেন যদি আপনি ভুলে যান, সেক্ষেত্রে এইটা পৃথিবীতে কারোরই ক্ষমতা নাই সেই সিকিউরিটি কোশ্চেন গুলাকে করবার, কারণ সিকিউরিটি কোশ্চেনের ইগুলা শুধুমাত্র একবার যাদের মানে যাদের ওখানে ইগুলা থাকে তাদের ডাটাবেসেই থাকে, তাছাড়া সম্ভব না। এটা দেয় এক্সট্রা ভাবে আপনার সিকিউরিটির জন্য, এক্সট্রা সিকিউরিটি আপনার। যা হইতেই পারে। আপনার হঠাৎ সিকিউরিটি কোশ্চেন আসলো কেন? মানে পাসওয়ার্ড ভুলে গেছিলেন নাকি? কি বলবো বলেন, দেখেন নতুন করে আইডি খুললেন। ইউটিউবে দেখেন না কোনো ওয়ে আছে কিনা ভাই। আর কি বলবো বলেন, এখন আমার এসিও প্ল্যান নিয়ে আমার অভিজ্ঞতা একবারেই কম, এর জন্য আমি বলতে পারবো না। দেখ আমরা সামনের দিকে আগাই, তাছাড়া শেষ করতে পারবো না। তারপরে আছে হচ্ছে ইমেজ অপটিমাইজেশন, অলরেডি এটাও দেখে আসছি আমরা, প্লাগইন ইউজ করে যে মিডিয়া, দেখেন ম্যানুয়াল ভাই সেদিন একটা প্লাগইন দেখাইছিল, আরাফাত ভাই এখন আবার দিচ্ছেন না, আমার মেসেজ এখন আসতেছে। ওই যে প্লাগইন ইউজ করে আসলে আমরা করতে পারি, আমাদের ইমেজ গুলোকে অপটিমাইজ করতে পারি। সেম ভাবে ধরেন আমরা যদি চাই যে আমাদের ইমেজ গুলো, ব্লগের ইমেজ গুলো অপটিমাইজ করবো, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কি করতে হবে বলেন তো, যে ওগুলো তো কোনো প্লাগইন নেই, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ম্যানুয়ালি হাতে হয়তো বা একটু রেজুলেশন না, ইমেজ সাইজ কমায়, যদি ইমেজ গুলোকে না ফাটে সেভাবে একটু করে ওইভাবে ম্যানুয়ালি করতে পারেন। হ্যাঁ, সো ইমেজ অপটিমাইজেশনও কিন্তু আমাদের র্যাঙ্কিং ফ্যাক্টর। তারপরে এটা হচ্ছে নাম্বার অফ ব্যাকলিংকস, মানে কি পরিমাণ ব্যাকলিংকস আসলে আপনি তৈরি করছেন সেটাও র্যাঙ্কিং একটা ফ্যাক্টর। ঠিক আছে, নাম্বার কতগুলা ব্যাকলিংক তৈরি করছেন সেটাও একটা ভালো র্যাঙ্কিং ফ্যাক্টর। সো ব্যাকলিংক নিয়ে আমাদের আলোচনা হয়েছে, সো আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। তারপরটা হচ্ছে ব্যাকলিংক কোয়ালিটি। এখন আপনি হাজার হাজার ব্যাকলিংক তৈরি করলেন, আপনি দেখেন একটা ভালো জায়গাতে একটা আর্টিকেল লিখে তার নিচে হচ্ছে আপনি আপনার মানে আপনার ওয়েবসাইট বা আপনার পেজের লিংক তৈরি করলেন, মানে বড় একটা আর্টিকেল লিখে বা উপকারী কোনো কিছু লিখে সাথে আপনার এইটা করলেন, আর আপনি ফেসবুকে যে একজনে কমেন্ট করে একটা লিংক তৈরি করলেন। সো দুইটা ব্যাকলিংকের যে গুরুত্ব এক না, সেটা তো কিন্তু আমরা এমনিতেই বুঝতে পারতেছি। সো এই ব্যাকলিংকের কোয়ালিটি, যে কি ধরনের ব্যাকলিংক আসলে তৈরি করছেন বা কি ধরনের ব্যাকলিংক কোথায় প্রয়োগ করছেন, এটার উপর ডিপেন্ড করে কিন্তু এই র্যাঙ্কিং ফ্যাক্টরটা কাজ করে, ব্যাকলিংকের কোয়ালিটি গুলো। হ্যাঁ,
তারপরে আছে হচ্ছে ব্যাকলিংক কোয়ালিটি বুঝেন নাই? আচ্ছা, আপনি আমাকে একটা অ্যান্সার দেন। আপনি ধরেন ফেসবুকে যে কোনো পোস্টের নিচে গিয়ে না, যে কোনো জায়গায় গিয়ে একটা পোস্ট দিয়ে একটা ব্যাকলিংক তৈরি করলেন, আর ধরেন একটা ভালো একটা ফোরামে অনেক কন্ট্রিবিউশন করলেন, তারপরে এখানে একটা 400-500 ওয়ার্ডের আর্টিকেল লিখে সেখান থেকে একটা ব্যাকলিংক তৈরি করলেন। সো দুইটার মধ্যে আসলে কোনটার কোয়ালিটি ভালো আর কোনটার কোয়ালিটি খারাপ বলেন তো? এখানে কন্ট্রিবিউশন করে 400 ওয়াটের একটা আর্টিকেল। হ্যাঁ, প্লাস হচ্ছে মানে দেখবেন যে যেসব ওয়েবসাইটে ডিএ হাই মানে ডোমেইন অথরিটি হাই, সেসব ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিংক তৈরি করলে পরে সেসব ব্যাকলিংকের কোয়ালিটিও কিন্তু হয়, কিন্তু এইগুলা কিন্তু আবার মানে তৈরি করা এত ইজিও না। হ্যাঁ, এগুলো তৈরি করতে কিন্তু আপনাদেরকে ভালো একটা ইফোর্ট দিতে হবে, ঠিক আছে? সো এই কোয়ালিটির উপর ডিপেন্ড করেও আপনাদের র্যাঙ্ক করবে। তারপরে আছে হচ্ছে ব্যাকলিংক অ্যাঙ্কর টেক্সট। সেটা হচ্ছে যে ব্যাকলিংক তৈরি করার সময় আমরা হয়তো খেয়াল করছি যে ব্যাকলিংক অ্যাঙ্কর টেক্সটটা কি। সেটা হচ্ছে যে আমরা ওই যে ধরেন ইসের ব্লগে দেখছি যে আমরা ক্লিক হেয়ার দিয়ে তার নিচে হচ্ছে কোনো ইউআরএল রাখতেছি, সেম ভাবে আমরা বিভিন্ন জায়গায় ব্যাকলিংক তৈরি করতে উপরে একটা লেখা দিয়ে নিচে ব্যাকলিংক গুলো আমাদের লিঙ্ক গুলাকে রাখতে পারি। সো উপরের যে লেখাটা সেটাকে অ্যাঙ্কর টেক্সট বলে। সো সেই লেখাটাকে সেই লেখাটাও যদি আমাদের ভালো হয় বা আমাদের কিওয়ার্ড রিলেটেড হয়, সো সেক্ষেত্রে কিন্তু আমাদের এটাও র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তারপরে পয়েন্টটা আছে যে আপনার ওয়েবসাইট বা যেটাই মোবাইল ফ্রেন্ডলি কিনা, এটা একটা বড় মানে এখন খুব বেশি কাজ করে, সেটা হচ্ছে ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি। এটা গুগলের মাধ্যমে আসলে টেস্ট করা যায় যে আমার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা। সো দেখেন আমি গুগলে দেখাই, যদি আমরা মোবাইল ফ্রেন্ডলি লিখি, সার্চ দিই, দেখেন এই যে এখানে যাই, এখানে যে কোনো একটা ইউআরএল ম্যানুয়াল ভাবে আপনার ওয়েবসাইটটা দেন। হ্যালো, যে কারোর যে কোনো ওয়েবসাইটটা দেন, মোবাইল ফ্রেন্ডলি কিনা এখানে ইজিলি টেস্ট করা যায়। না, মাইনুল ভাই দিয়ে দিয়েছে। আচ্ছা, দেখেন এখানে যদি দেই, টেক্সট দিলে পরে টোটাল ওয়েবসাইট অ্যানালাইজ করবে। কি ভাই, আপনি সাইট অ্যানালাইজ করতে এত সময় নিচ্ছে কেন গুগল? আমাদের ব্লগ সাইট গুলো দিছি বুঝছেন, তো দেখায় পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি। আচ্ছা, দেখেন কিন্তু দেখা দিচ্ছে যে দ্য পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি, আর মোবাইলে মাইনুল হাসান ভাইয়ের ইটা আসবে এরকম দেখাই যাচ্ছে, এরকম আসলে আসবে।
সো যেটার আসলে যেগুলা যে পেজ ইজ নট মোবাইল ফ্রেন্ডলি দেখাবে, যে ওয়েবসাইট গুলা, সেই ওয়েবসাইট গুলা আসলে র্যাঙ্কিং করা একটু ঝামেলা। সো যেগুলো যত বেশি ওয়েবসাইট গুলা মোবাইল ফ্রেন্ডলি হবে তত বেশি ভালো। এখন কোশ্চেন করতে পারেন ভাই মোবাইল ফ্রেন্ডলি করবো কিভাবে? মোবাইল ফ্রেন্ডলি থিমের উপর ডিপেন্ড করে। আপনারা যখন থিম অ্যাপ্লাই করবেন তার আগে দেখবেন যে ডেস্কটপে কেমন দেখা যাচ্ছে, মোবাইলে কেমন দেখা যাচ্ছে, ট্যাবে কেমন দেখা যাচ্ছে, এটা। তারপরে লেআউট গুলার উপর ডিপেন্ড করে, কোন লেআউটে কিভাবে মোবাইলে কেমন এই লেআউটটা দেখা যাচ্ছে। সো এই সবগুলা বিষয় নিয়ে আসলে এই মোবাইল ফ্রেন্ডলি বিষয়টা ই করে। সো যত মোবাইল ফ্রেন্ডলি হবে তত বেশি কিন্তু আপনার ওয়েবসাইটটা, মানে মোবাইল ফ্রেন্ডটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসাবে কাজ করে। তারপরে পয়েন্টটা আসেন আমরা, সেটা হচ্ছে মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া মানে মাল্টিমিডিয়া কি, আমরা ইমেজ আলাদা করছি। সো আমরা আপনাদের ওয়েবসাইটের মধ্যে কোনো যদি সাউন্ড থাকে, কোনো ভিডিও থাকে, কোনো ইমেজ থাকে, এই সবকিছুই আসলে এটার উপর ডিপেন্ড করবে। সো দেখা যায় যে কিছু কিছু ওয়েবসাইটে অনেকেই ভুল করে খুব র ভিডিও আপলোড দিয়ে দেয়, হ্যাঁ, যে পুরো ওয়েবসাইটে আসলে আপলোড দিয়ে দেয়। এতে কিন্তু ওয়েবসাইটের দেখা যায় যে ইগুলা হয়ে যায়, মানে স্পিড কমে যায়, ওয়েবসাইটের হয়ে যায়। সো মাল্টিমিডিয়া আমাদের কিন্তু একটা র্যাঙ্কিং করতে, কি ধরনের মাল্টিমিডিয়া ইউজ করতেছেন, কি করতেছেন, তো এগুলো কিন্তু গুগল র্যাঙ্কিং এর একটা বিষয়। তারপরে বিষয়টা হচ্ছে ডোমেইন অথরিটি, যেটা, হ্যাঁ, ডোমেইন অথরিটি বলতে হচ্ছে যে ডিএ, কালকে যেটা আলোচনা করছিলাম যে ডিএ কি অনেকে কোশ্চেন করছিলেন, সেটা হচ্ছে ডিএ বলতে পারেন একটা ব্যান্ড ভ্যালু। ডিএ ডিপেন্ড করে সবকিছুর উপর, যে মানে যে ফেসবুকের ডিএ 100 বলছিলাম, যে কারণ কি, কারণ হচ্ছে তারা হয়তো অনেক মানে এ টু জেড সবকিছু দিক থেকে স্বয়ং সম্পূর্ণ, বা তাদের ব্যান্ড ভ্যালুটা বেশি। সো এই ডি এর উপরেও কিন্তু আমাদের এটা ডিপেন্ড করে। তারপরে ইউআরএল লেন্থ খুব বড় হলে পরে কিন্তু আমাদের সেই তার ইন্ডেক্সিং, গুগলের র্যাঙ্কিং এর সমস্যা হয়। সো ইউআরএলটা সবসময় আমরা ছোট করার ট্রাই করব। আর আমি বলছিলাম যে ডোমেইনের ক্ষেত্রে, ডোমেইন সাধারণত কেউ ই কমার্স বা কিছু শুরু করলে সাধারণত 7 লেটারের মধ্যে ডোমেইন নেওয়ার ট্রাই করব। সো এগুলা কিন্তু আসলে র্যাঙ্কিং করানো বা এসইওর ক্ষেত্রে এইগুলা কাজ করে। আর আমরা খেয়াল করব অলওয়েজ, আমরা যে কোনো পেজ করি, যে কোনো পোস্ট করি, বা যে কোনো কিছু করি না কেন, সেগুলো কিন্তু মানে একটু নিজেরা খেয়াল করব, সে সবগুলাই যে পোস্ট বা যেই করি ওগুলার ইউআরএল যেন খুব বেশি লম্বা না হয়, খুব বেশি না হয়। আপনার ইউআরএল এর মধ্যে ফোকাসিং কিওয়ার্ডটা দেখা যায়, আপনার আর্টিকেল টাইটেলটা বড়, দ্যাটস ফাইন। আপনি শুধুমাত্র আপনার ফোকাসিং কিওয়ার্ড যেটা আছে ওই টাইটেলে, সো সেই ওই কি আর্টিকেলের, সো সেই ফোকাসিং কিওয়ার্ডটা আপনারা ইউআরএল এর মধ্যে দেবেন। সো ইউআরএল লেন্থটাও কিন্তু আমাদের র্যাঙ্কিং ফ্যাক্টরস। তারপরে তাড়াতাড়ি শেষ করে দেই, তাছাড়া শেষ হবে না। তারপর হচ্ছে রেফারেন্সেস এন্ড সোর্সেস। সেগুলো কি, সেগুলো হচ্ছে আপনারা আপনাদের ইসের মধ্যে যে যাই কিছু ইউজ করেন, যে ইনফরমেশন গুলো ইউজ করেন না কেন, সেই ইনফরমেশন গুলা যদি কোথা থেকে নিছেন, সেগুলো হাই ডিএ ওয়েবসাইট থেকে যদি নিয়ে থাকেন, সেই রেফারেন্স, সেই সোর্স গুলা যদি উল্লেখ করে দেন, এতে আপনার ওয়েবসাইটের জন্য ভালো, খারাপ না। ওই যে এক্সটার্নাল লিঙ্ক বলছিলাম, যে হাই ডিএ এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করার ট্রাই করবো। সো কোথা থেকে কোনো ইনফরমেশন নিলে পরে তার এটা যদি আপনারা শেয়ার করে দেন, তার ইনফরমেশন বা সোর্স কোথা থেকে নিছেন, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। সো রেফারেন্সেস এন্ড সোর্সেসও কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টর। তারপর এটা ওয়েবসাইট থেকে যদি আমি ওয়েবসাইট থেকে যদি আমি কপি করি তারপরে যদি রেফারেন্স দিই, তাহলে কি যে আমাদের অ্যালগরিদম বলেন বা কপিরাইটটা ধরা পড়বে না? অবশ্যই ধরা পড়বে, কিন্তু কিছু কিছু ইনফরমেশন আছে, যেমন সাপোজ গরুর 4টা পা, এটা তো আপনি লিখলে পরে প্লাগারিজম ধরা পড়বে বিভিন্ন কিছু। সো আপনি ঠিক আছে, আপনি ধরেন এরকম মানে বিষয়গুলো এরকম, আপনি লিখলেন যে বাংলাদেশে বর্তমান জনসংখ্যা 25 কোটি বা 22 কোটি, হ্যাঁ, সো এটা কোথা থেকে পাইছেন, এটা আপনি রেফারেন্স দিয়ে দিলেন যে অমুক বাংলাদেশের যে আদমশুমারির যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে আমি নিয়েছি। সো এই যে এই বিষয়গুলোর কথা বলতেছি, বুঝতে পারছেন? আচ্ছা, ওকে।
আহ তারপর রেফারেন্স এন্ড সোর্সেস এর পরে আছে হচ্ছে পেজ এজ, পেজের বয়স আর কি। ওই যে বলছিলাম যে ধরেন ওই সেম সেম কথাটাই যে একই একই কোয়ালিটির আর্টিকেল, একই কোয়ান্টিটি, মানে এটাও 500 ওয়ার্ডের আর্টিকেল, ওইটাও 500 ওয়ার্ডের আর্টিকেল, আবার এটাতেও যে কিওয়ার্ড গুলো ফোকাস করছে ওটাতেও কেউ কিওয়ার্ড ফোকাস করছে। একটার বয়স 2 মাস, একটার বয়স 6 মাস। তো যেটার বয়স 6 মাস কিন্তু সেটাকে র্যাঙ্কিং করাবে, গুগল কিন্তু সেটাকে র্যাঙ্কিং করাবে যদি সেম জিনিস হয়, সেম কোয়ালিটি হয়। হ্যাঁ, সো পেজ র্যাঙ্কিং ফ্যাক্টর। তারপরে হচ্ছে ইউজার ফ্রেন্ডলি লেআউট, যেটা বলছি যে ইউজারের মানে এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখেন আমাদের আজ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা এত বেশি পপুলার কারণ এটা ইউজার ফ্রেন্ডলি, মানে খুব ইজি, সবাই ইউজ করতে পারে। সেম ভাবে আপনার ওয়েবসাইটের লেআউটটা যত ইজি হবে, যত হবে তত, মানে অনেকেই করে কি মানে একটু ভালো ওয়েবসাইট বানাতে যায় বেশি কমপ্লেক্স করে ফেলা। সো এই ক্ষেত্রে কিন্তু গুগল র্যাঙ্কিং পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা প্রথম অবস্থায়। হ্যাঁ, তারপরে হচ্ছে এসএসএল সার্টিফিকেট। এসএসএল জানি আমরা সাধারণত ডোমেইন হোস্টিং কেনার সময় আমরা যদি এসএসএল ফ্রি দেয় তো দিল, না হলে পরে আমরা কিছু টাকা খরচ করে এসএসএল সার্টিফিকেট নিয়ে নেব। তারপরে হচ্ছে আছে অর্গানিক ক্লিক থ্রু রেট ফর এ কিওয়ার্ড। এটা জিনিসটা বোঝায়, সেটা হচ্ছে আমরা ধরেন এই যে এএমপি পোস্ট সার্চ দিছি, সার্চ অর্গানিক কি বললেন? অর্গানিক ক্লিক থ্রু রেট ফর এ কিওয়ার্ড। ক্লিক থ্রো রেট, এ তো কিরকম একটা, মানে বুঝেন, আগে বিষয়টা বুঝেন যে এএমপি পোস্ট নিয়ে আমি সার্চ দিছি, সার্চ দেওয়ার পরে এখানে ধরেন এই যে 1 নম্বরে একটা ওয়েবসাইট, 2, 3, 4, 5 এরকম 6 নম্বরে একটা ওয়েবসাইট, এরকম কিন্তু নাম্বারে বিভিন্ন ওয়েবসাইট আছে। সো কোনো কিওয়ার্ডের এগেইনস্টে ওয়েবসাইট আসলে পরে কেউ ধরেন এই 1 নাম্বার যেটা আছে সেটাতে চাপ না দিয়ে ধরেন 4 নম্বরে বেশি বেশি চাপ দিচ্ছে, সবাই এসে 4 নম্বরেই ঢুকতেছে, ইউজাররা এসে 4 নম্বরে ঢুকতেছে। সো এই যে অর্গানিক ওয়েতে এসে ইউজাররা যে 4 নম্বরে ঢুকতেছে, 1 নম্বরে ঢুকতেছে না, এতে কি হবে, কিছুদিন পর গুগল কি করবে, এই 4 নাম্বার ওয়েবসাইটটাকে সে কিন্তু আগে দিয়ে দেবে। কারণ কি, কারণ 1 নম্বরে লোকজন কম ঢুকতেছে 4-এর চেয়ে, সো 4টাকে সে কিন্তু আগে দিয়ে দেবে। বুঝতে পারতেছেন? ইয়েস ভাইয়া। ওকে, সো এটা হচ্ছে অর্গানিক ক্লিক থ্রু রেট ফর এ কিওয়ার্ড। তারপরে হচ্ছে বাউন্স রেট। বাউন্স রেট হয়তো আমরা আলোচনা করছি যে একটা ওয়েবসাইটের মধ্যে গিয়ে কেউ যদি 10 সেকেন্ডও অতিবাহিত না করে চলে আসে, তো সেটাকে বাউন্স হিসাবে ধরা হয়। সো সেই রেটটা বেশি হলে পরে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং কমে যাবে, মানে বেড়ে যাবে আর কি, আর কম হলে বেড়ে যাবে, মানে ওয়েবসাইটের র্যাঙ্কিং এই হবে, মানে ভালো, বেশি হইলে পরে খারাপ, কম হইলে পরে ভালো। যে বাউন্স রেট যত কম হবে তত ভালো, বাউন্স রেট বেশি হইলে পরে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং এর জন্য ঝামেলা। আর হচ্ছে ইদানিং একটা হয়েছে, সেটা হচ্ছে আপনাদের ব্লগ বা এই ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে নাম্বার অফ কমেন্টস, যে পোস্টে যত বেশি কমেন্ট বা কোনো ওয়েবসাইটে কেউ গিয়ে কমেন্ট করলে বা কমেন্টের সংখ্যা বেশি থাকলে পরে সেটাতেও গুগল র্যাঙ্ক করে। মানে কমেন্ট মানে কি, মানে হচ্ছে মানুষের এঙ্গেজমেন্ট বাড়তেছে আপনার ওয়েবসাইটের প্রতি, এঙ্গেজমেন্ট, সো যত বেশি এঙ্গেজমেন্ট হবে তত বেশি গুগল র্যাঙ্ক করাবে, এটাও র্যাঙ্কিং ফ্যাক্টর। তারপর হচ্ছে ডিউয়াল টাইম, DWELL, ডিউয়াল টাইম। অনেকে বাউন্স রেট আর ডিউয়াল টাইমটাকে মানে অনেক সময় এক করে ফেলে। সো ডিউয়াল টাইমটা হয় কি, ধরেন আপনার এই যে এটার আমি আর্টিকেলটা পড়তেছি, এই যে ধরেন এই ওয়েবসাইটের এই আর্টিকেল, এই পেজটাতে আমি আসছি, এই পেজটাতে আসার পরে আমি এই আর্টিকেলটা পড়ার পরে ধরেন আমার ভালো লাগলো, পাশে একটা আর্টিকেল দেখে ভালো লাগলো যে না এইটা সম্পর্কে ভালো লাগছে, সো আমি এই আর্টিকেলটা পড়বো, সেই আর্টিকেলে গেলাম, এইখান থেকে মানে ওয়েবসাইটে থেকেই এই পেজ থেকে কিন্তু আলাদা আর্টিকেলে গেলাম। সো একে বলা হয় ডিউয়াল টাইম। হ্যাঁ, সো এই ডিউয়াল টাইমটাও র্যাঙ্কিং এর ক্ষেত্রে কি পরিমাণ লোক, মানে আমি হয়তো এটা বলছিলাম কি পরিমাণ লোক আপনার ওয়েবসাইটে সময় ব্যয় করছে, কতটুকু সময় ব্যয় করতেছে, এটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। তারপরে মানে যদি মানে সাইটের ফেসবুক, টুইটার, লিঙ্কডইন থাকে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এবং সেই আইকনগুলো যদি সাইটে থাকে, সাথে সোশ্যাল মিডিয়া, মানে এই সোশ্যাল মিডিয়া বা আরো সোশ্যাল মিডিয়াতে এই সাইটগুলোর এক্সাক্ট নামই থাকে, সেক্ষেত্রেও কিন্তু গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর কাজ করে। দেখেন এই যে এখানে যে ফেসবুক, টুইটার বা অন্য শেয়ার অপশনও আছে, ঠিক আছে। সো এই যে এই যে এই কাজগুলা, এইগুলা কিন্তু মানে
কাজ করে আমাদের র্যাঙ্কিং ফ্যাক্টর আর কি। আর একটা জিনিস, এটা লাস্ট বাট নট লিস্ট, আমি এই কয়টাকেই আপাতত রাখেন, সেটা হচ্ছে সাইট ওভার অপটিমাইজ করবেন না। অনেকেই যা করে সেটা হচ্ছে প্রথম প্রথম যখন এসইও শিখে, এসইও করে তারা কি করে ওভার অপটিমাইজ করে ফেলে। ধরেন একটা আর্টিকেল বের কর, 15টা কিওয়ার্ড মানে দেওয়া যাবে, সে কি করে 150টা 200টা কিওয়ার্ড দিয়ে ফেলায়। তাতে কি হয়, আর্টিকেলে কোনো স্ট্রাকচারের দিকে, সে আর্টিকেলের সৌন্দর্যের দিকে করে না, তারপরে কোনো কিছুই আসলে সে কাজ করে না। সে কি করে, সে ইচ্ছা মতো আসলে তার কিওয়ার্ড গুলাকে আর্টিকেলে দিয়ে দেয় বা ওভার অপটিমাইজ করে। এটা কখনোই করবো না, আমরা ওভার অপটিমাইজ করবো না, আমরা ন্যাচারালের সাথে এই যে পয়েন্টগুলা বললাম এই পয়েন্টগুলা দেওয়ার ট্রাই করবো, তাইলে আমাদের প্রপার এসইও হবে। ওভার এসইও করা অনেক কিওয়ার্ডের কোনো কি লিমিটেশন আছে? না, কিওয়ার্ডে কোনো লিমিটেশন নাই, কিন্তু একটা জিনিসের তো সৌন্দর্য আছে। একটা আর্টিকেল লিখলেন আপনি কষ্ট করে, তার মধ্যে এত পরিমাণ কিওয়ার্ড ঢোকানোর ট্রাই করলেন যাতে আর্টিকেলের সৌন্দর্যটা স্ট্রাকচারটাই নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ হবে না কোনো। জি বুঝছি। সো এই ছিল হচ্ছে মোটামুটি ধরেন বলতে পারেন বেসিক মানে গুগলের ফ্যাক্টর। হ্যাঁ, কয়টা ফ্যাক্টর হয়েছে, কয়টা ফ্যাক্টর বলছি? আমার 29টা হয়েছে। আমার মাত্র? মাত্র? জি ভাইয়া, মাত্র। যাই হোক, ওই যে শিয়াবুল ভাই একটা বেশি বানায় ফেলছে। যাই হোক, এইখানে হচ্ছে আপনাদের এই ফ্যাক্টর গুলাকেই আপাতত মাথায় রেখে সামনে আগালেই হবে। আর যত ফ্যাক্টর আছে এই ফ্যাক্টর গুলাকে এখন মাথায় না রাখলেও হবে। হ্যাঁ, সেগুলোকে আস্তে আস্তে আপনারা নিজেরাই বুঝে ফেলতে পারবেন। সো মাইনুল ভাই কিন্তু আজকে আপনাদের একটা ভালো জিনিস শিখাই দিল, মানে গুগল ইন্ডেক্সিংটা। সো যাদের যাদের ওয়েবসাইট ইন্ডেক্সিং করা নেই তারা ইন্ডেক্সিং করে নিন। আর মাইনুল ভাইকে একটা থ্যাংক ইউ দিন। থ্যাংক ইউ মাইনুল ভাই। ওয়েলকাম ওয়েলকাম। আমাদের এরকম নতুন নতুন জিনিস শিখাবেন। জি ভাই, ইনশাল্লাহ কিছু শিখতে পারলে আপনাদের শিখাবো। জি ভাইয়া। ভাইয়া আছে কি ছুটি? না, অ্যাটেন্ডেন্স নিব, দাঁড়ান আপনাদের ও অ্যাটেন্ডেন্স আচ্ছা আচ্ছা। আমার অ্যাটেন্ডেন্সটা দেখেন তো মিসিং করে ফেলছেন নাকি আবার? আমি কিন্তু প্রতিদিনই আছি। অ্যাটেন্ডেন্স আরাফাতে 10-এ 10 অ্যাটেন্ডেন্স। হ্যাঁ হ্যাঁ। চলে আসবে। ভাই আমার গিগ তো ধরেন 1341টা ভিউ হয়েছে। আচ্ছা, এই গিগ কি আপনি বসে বসে ভিউয়ার আছেন রিলোড দিয়ে দিয়ে? প্রতিদিন ঢোকে তুমি একটু নিজে দেখলে দেখতে হয়। আরে ভিউ তেমন কিছু না, দেখলে না তানভীর ভাইয়ের ভিউ কম কিন্তু সে অর্ডার পাইছে লাখ, প্রথম দিকে লাখ, তারপর তোমার আমি কাজের তো উপর বলতেছি যে এত মানুষ রেটিং যেমন দেখতেছে তা কারো কি পছন্দ আরো একটু হইতেছে দয়া না। হয় না? আমি তো বলতেছি চারটা গিগ খুলে বসে আছি, কারো একটু দয়া হচ্ছে না। সবাই তোমার ফটো দেখে চলে আসতেছে, বলে এত সুন্দর ছেলে, এটা দেখি, তারপর আর দেখে না। আর তোমার ফটোর উপর ফোকাস আছে, তোমার কাজের উপর ফোকাস নাই সবার। আসলে ভাই, হ্যাঁ হ্যাঁ। এত তাড়াতাড়ি হতাশ হয়ে হবে না, সময় দেন। সময় লাগবে, সময় লাগবে একটা কাজ দেখি পাওয়ার ভাইয়া, জন্য এই 5 বায়াররা সেকেন্ড না। ধরেন কত ধৈর্যের পরীক্ষা নিতে পারে। আজকে থেকে ধৈর্যের পরীক্ষা দেবো, বুঝছেন?
আমি ভাবছি যে ধরেন ফার্স্ট যে বায়ার আসবে তারে মিষ্টি খাওয়াবো, বুঝছেন? ওইটাই। অনলাইনে খাওয়াবা? না, পার্সেল করে পাঠিয়ে দেবো, বাঙালি তো বুঝছেন? আসবে না। দরকার হয় ধরেন যে Live টাকা আমার service। দিবে ও, ওই টাকার আমি অর্ধেক তারে দিয়ে দেবো আরো। নাইজেরিয়ান তাহলে বায়ার হচ্ছে আমি না, আমি হচ্ছে আপনার $1-2 একটা কাজ দেই, আপনি আমাকে 500 টাকা বিকাশ করে পাঠিয়ে দেন মিষ্টি খাওয়ার জন্য। $1-2 তো হবে না, ধরেন আমি যে ডিমান্ড রাখছি সেই ডিমান্ডে কাজ দিতে হবে। আরেকটা করতে পারেন ভাই, একটা অফার চালু করে দেন, আপনি কাজ করছেন ফ্রি 2 দিন, বুঝছেন? 2 দিনের কাজ ফ্রি করবেন, আপনার অর্ডার যদি আসে তাহলে করে দেবেন। বলবেন যে আপনাকে ভালো ভালো রিভিউ দিতে হবে। ভাই এখানে ভিডিও টিডিও দেওয়ার কোনো অপশন নাই, তাই না? যেমন দোকানে ধরেন ভিডিও করে এসে মাইক দিয়ে বাজানো হয়েছে, আসেন আমার দোকানে আমার প্রোডাক্ট কেনেন, এরকম কিছু বলা যাবে না, তাই না? আপনি কি আপনার লাইকের ভিডিও গুলো দেবেন? লাইকের ভিডিও না, পোস্ট করার জন্য টাকা দিয়ে ভিডিও করবো, বলবো যে এখানে মানে সেই রকম সার্ভিস দেওয়া হয়, এরকম কিছু কিছু সেই রকম বলবো। সার্ভিস না, সেই রকম সার্ভিস এসএফ লাগবে, ডলার এখানে অটোমেটিক হবে। সাজ্জাদ ভাই আছেন? নাই। আরাফাত ভাই আছে। অভিজিৎ ভাই প্রক্সি দিয়ে দেন। আব্দুল্লাহ মামুন ভাই নাই। এই লোকটা রেগুলার ক্লাস করতো, কই গেল? আব্দুর রহমান ভাই মামুন ভাইকে একটা টেক্সট করছিলাম, কিন্তু সে দেখলাম যে রিপ্লাই টিপ্লাই কিছু দেয় নাই, কিছু মনে হয় হয়েছে লোকটা। এসএমএস দিছিলাম কিন্তু কোনো আনসার দেয় না। কি হয়েছে আল্লাহ জানে। ফোন নাম্বার আছে নাকি কারো কাছে? জোগাড় করা যাবে কিন্তু আমার কাছে আছে। রেডিয়াল ফরওয়ার্ড ভাইয়া একটু দিয়ে এসে দেখেন তো ভাইয়া, উনি তো অনেকদিন ধরে ক্লাস করে না, কি দেখি হইলো। ভাই 20 দিন 1 মাস এরকম সময় ধরে ক্লাস করে না। আচ্ছা ভাই, ভাই হ্যাঁ মনে করেন কারো বাসা হচ্ছে ইন্ডিয়াতে কিন্তু সে থাকে ইউকে তে অথবা ইউএসএ তে, তাহলে তাকে আমি কিভাবে টার্গেট করবো ফেসবুক পেজ মার্কেটিং এ আর কি? বাসা হচ্ছে ইন্ডিয়াতে বাসা কিন্তু থাকে, মানে কাজ করে বা জব করে বা থাকে হচ্ছে ইয়েতে ইউএসএ তে। তার ওয়েবসাইটটা কোন কান্ট্রি বেজ ওটা জানতে পারেন। না এগুলো কাস্টমার, এই কাস্টমার গুলোকে আমি কিভাবে ধরবো? এইভাবে কিভাবে ধরবেন? বাসা ইন্ডিয়াতে থাকে ইসে। আচ্ছা, জিও টার্গেটিং এর মধ্যে গিয়ে মানে জিও টার্গেটিং কিন্তু লাইভ অডিয়েন্স করে, মানে বাসা যে ইউএসএ তে আছে তাকে ই করে। সো যারা জিও টার্গেটিং ইউএসএ দেবেন আর ল্যাঙ্গুয়েজ দেবেন হচ্ছে হিন্দি আর ইংলিশ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ দেওয়া তাই না? ল্যাঙ্গুয়েজ দিয়ে টার্গেট করা যায়। তো হচ্ছে লোকেশন দিব হচ্ছে ইউএসএ আর ল্যাঙ্গুয়েজ দিব হিন্দি আর ইংলিশ, তাই তো? হিন্দি দেন, দেখেন কি পরিমাণ লোক আছে, মানে এটা একটু ঘাটাঘাটি করেন আপনি। ওখানে পাশে অডিয়েন্স সাইজ দেখে না, যে ইউএসএ তে আছে কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজ যাদের। আচ্ছা, আর আমি যদি বাইরের হয়ে অ্যাড করি, মানে অ্যাড চালাই, তাহলে হচ্ছে কি আমার অ্যাড অ্যাকাউন্টে চালাবো নাকি বাইরের অ্যাড অ্যাকাউন্টে চালাবো? আপনার ইচ্ছা, বায়ার যেটা করে আপনার বিজনেস অ্যাকাউন্টে তার অ্যাকাউন্ট অ্যাড করে নিয়ে চালাতে পারেন, অথবা তার অ্যাকাউন্টে চালাতে পারেন, আপনার ইচ্ছা। বাইরের মনে করেন বিজনেস অ্যাকাউন্ট নাই, তাহলে কি হবে? অ্যাড অ্যাকাউন্ট তো আছে। অ্যাড অ্যাকাউন্ট বলতে ওই যে বিজনেস ফেসবুক অ্যাড ম্যানেজার, ওটা যদি না থাকে তাহলে কি ওটা খুলতে বলবো? হ্যাঁ, সেই অ্যাড অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাড করে চালাবেন, অথবা না খুললে শুধুমাত্র ফেসবুক আইডি দিয়েও তো মনে হয় চালানো যায়, ফেসবুক আইডিকে অ্যাড করে। এটা নিয়ে কনফিউশনে আছি না, আরে,
অফার করবো তো এই জন্য বলতে আগে থেকে জানা উচিত, তো এই জন্য জিজ্ঞেস করতেছি। আরে করা যায়, আপনার শুধু ফেসবুক আইডি কেও অ্যাড করা যায়। আপনি মানে এখন দেখাইতে গেলে পর অনেক সময় লাগবে, আপনি একটু ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। আর না পারলে পরে আমাকে নক দিয়েন 6টার পরে, 6টার আগে না। 6টার আগে তো দেখেন ক্লাস নেই। আচ্ছা ঠিক আছে। ওকে ভাইয়া আমরা কি একটা গিগ খুলে ফেলবো নাকি গুগল র্যাঙ্কিং দিয়ে? এসিও দাঁড়ান, এসিওটা শেষ করি তারপরে জিত করলেন, ওয়েট করেন। আর আপনার আগে নিজে একটা ফাইবারে কবে নিয়ে যাবেন ভাই? সাইট খুলে ওটার এসইও করে আগে আনাম, তারপর যে গিগ খোলাটা বেটার হবে আমার মতে। আমরা যে ওয়ার্ডপ্রেসের সাইটটা আছে না, ওটারে তুমি এসইও করতে করতে একটু র্যাঙ্কিং নিয়ে আসো, কারণ তখন র্যাঙ্কিং এসইও নিয়ে কিন্তু আসলে তোমার একটা আপনারা ডেমো যখন পাবা। ওয়েবসাইট যখন ওয়েবসাইটের এসইওর কিন্তু অনেক ভালো দাম। হ্যাঁ, তো যে যখন যাই করবেন না কেন আগে যে কোনো একটা ডেমো দেখতে যাবে। আপনারা ফাইবার টাইবার একটু রিসার্চ করেন, এগুলো কিন্তু অনেক দাম। ভাইয়া ফাইবারে যাবো কবে? যাওয়াই লাগবে, না গেলে হয় না। না যাইতে হবে তো, ধরেন এসিও নিয়ে তো খুবই হতাশ আছি। কেন হতাশ কেন? তো ফাইবারে যাই, যদি দুই একটা লাইন টাইন পথঘাট তৈরি হয় তাহলে একটু চলাচল করা যাবে। এবারে কাজ তো আরো কঠিন। কঠিন হোক, হাত পা যদি একটু ছাড়াই ছড়াই দেই, যদি কেউ একটু ধরে টরে, তারপরে তো একটু মানে আশা থাকবে মনে। আপনারা অল্পতে কিন্তু ফেড আপ হয়ে যাচ্ছেন, অল্পতে ফেড আপ হবেন না, অনেক সময় রয়েছে আপনাদের। ভাইয়া এই ইয়ং কয়দিন জেনারেশন শিখতেছেন তো বলেন তো? ধরেন একটু না, কয়দিন মানে শিখতেছেন বলেন। এখন মডার্ন যুগে বলছেন ধৈর্য ধরাটা কঠিন, বুঝেন নাই? হ্যাঁ, আমাদের আর কতগুলো ক্লাস বাকি আছে? অর্ধেকের বেশি আজকে হয়ে তো গেছে। কয়টা, 49টা না? আজকে 49টা। অর্ধেকের বেশি হয়ে গেছে। তো আমরা 4 ঘন্টা করে কয়দিন ক্লাস করেছিলাম প্রথম? ওই সে কয়টা বাদ যাবে। আর কয়টা আছে? 30টা না 31টা? দেখতে হবে, তবে বসতে হবে। একটু দেখেন তো ভাই, আমাদের বিদায় অনুষ্ঠান করবেন না, ফেয়ারওয়েল? ওই যে দেখলেন না, সবার ফেয়ারওয়েল হলো। আমরা আপনারা বুঝছেন বেস্ট টিচারের অ্যাওয়ার্ড দিব, বুঝছেন? টিচার ফেয়ারওয়েলে গেলেন না, দেখলেন না 50 জন। আপনার বেস্ট টিচারের একটা অ্যাওয়ার্ড দিব আমরা সবাই। ফেয়ারওয়েলে গিয়ে আমার খালি করবেন যে এটা পড়াই নাই ভাই, এটা কিছুই দেখে নাই, এটা না করে না নাই। না না না, আপনার নামে কোনো অভিযোগ নাই, বুঝছেন? ফেয়ারওয়েল আসার আগে যেগুলো আমাদের দরকার সবগুলো আপনার কাছ থেকে নিয়ে নেব, সমস্যা নেই সেটা। আপনাকে তো ভাই একবার সরাসরি দেখলামও না। কি বলেন? প্রথম ক্লাস আমি সবগুলো কিন্তু ভিডিও কলে এসে করছি। আপনি প্রথম কয়দিন আসছিলেন লাইভে, তারপরে তো এখন আর আসেন না। ভাইয়া প্রথম তিন ক্লাস ভিডিওতে আসতো, আর আবার তো প্রথম দিকে ভিডিওতে আসতো, এখন আর আসে না। আমি দেখি যে ভাইয়া আসে না, তাই আমিও আসি না। আর একজন এসে কোনো লাভ আছে না ভাই এমনিতে ফেস টু ফেস। যাবো যাবো একদিন আপনাদের গোপালগঞ্জে যাবো, সিরিয়াসলি গিয়ে আইসেন ভাই। ইউনিভার্সিটি খুলুক, তারপরে সবার সাথে দেখা করে আসবে। আচ্ছা ওকে, ভালো থাকেন তাহলে, কালকে দেখা হচ্ছে। আর চলে যাচ্ছেন ভাই? হ্যাঁ ভাই, আপনি নক দিন হ্যাঁ, যদি সমস্যা পড়েন। ওকে বাই। আচ্ছা ভাইয়া, ওকে।
আজকে সবাই মনে হয় ব্যস্ত। মানুষ তো আর প্রভাব দেওয়া চলে গেছে।